আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা সবার জন্য ওয়েট করতেছি, সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, আমরা অনেককেই দেখছি জয়েন করছে। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। অনেকেই তো কারণ আমরা 1-2 মিনিট তো ওয়েট করতেছি, ততক্ষণে আপনি প্রশ্ন করতে পারেন। স্যার, আমি পরীক্ষা কি এ, ইংলিশ বাংলা যে কোনো যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি ওটাতে দিলেই চলবে, নাকি বাংলায় দিলে নাম্বার কম আসে, ইংলিশে দিলে নাম্বার বেশি আসে, নাকি আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি ওটাতে দিব? এটা নিয়ে আমি প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি এবং এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আমাদের ফেসবুক গ্রুপে কি ভিডিওটা কখনো দেখার সুযোগ হয়েছে, বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেকবার এটা নিয়ে আহ, না দিয়ে- স্যার, এটা আমি আসলে কোনো, গতকাল জয়েন করছি। আচ্ছা আচ্ছা, এটা কোনো ব্যাপার না, আপনি যে কোনো ভার্সনে দিতে পারেন, তবে বাংলা বিজনেস কমিউনিকেশনটা তো কম্পালসারি ইংলিশ ভার্সনে, এটা ইংলিশ ভার্সনেই দিতে হবে। বাট বাকি সাবজেক্টগুলো ওগুলো একদম মিথ আর কি, ওটা কোনো ব্যাপার না। আমাদের প্রচুর ব্যাংকার বাংলা ভার্সনে নিয়েও পাশ করছে। গত বছর আমাদের 1,000 ব্যাংকার যুক্ত ছিল, এর মধ্যে 700 ব্যাংকারই বাংলা ভার্সনে পরীক্ষা দিয়েছে। তাই বলে কি তারা সবাই ফেল করছে? ওগুলো ভুয়া কথা। আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেটাতেই যাবেন। যদি আপনি ইংলিশে যান তাহলে আপনাকে এক্সট্রা, যদি আপনার ওই লেভেলে না থাকে তাহলে ইংলিশে এক্সট্রা এফোর্ট দিতে হবে, হ্যাঁ। তো ইংলিশে যদি এক্সট্রা এফোর্ট না দিতে পারেন তাহলে ইংলিশে যাওয়ার দরকার নেই। আর কারণ ব্যাংকে জব করে বেশিরভাগ ব্যাংকাররাই পারে না ওই সময়টা এক্সট্রা করে দিতে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমরা 1-2 মিনিট প্রশ্ন নিয়ে ক্লাসটা শুরু করবো, একটু 2-3 মিনিট ওয়েট করছি সবার জন্য। আম, দুপুরে ক্লাসে কি ছিলেন যাদের বেসিক অ্যাকাউন্টিং ছিল? স্যার আমি স্যার ছিলাম সকাল স্যার। আচ্ছা, ছিলেন না? বিকালে সকালেরটাই ছিলাম স্যার, 9টায়। ও, 9টায় তো ওটা ট্রেড ফাইন্যান্স ছিল। ট্রেড ফাইন্যান্স থাকলে তো এআইবিবি থাকলে এটা তো জেআইবিবির ক্লাস হবে এখন, মানে স্যার 9টা আমি থেকে। জেআইভি, আমি জাস্ট আপনার ক্লাসটা দেখার জন্য জয়েন করছিলাম স্যার। আচ্ছা আমি আচ্ছা। জেআইভি দিব। আচ্ছা, জেআইবিবি দিবেন তাই না? আচ্ছা। তবে জি ওখানে স্যার। আপনি যে আলোচনা, যদি ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড শুনে থাকেন, ওইটা আপনার যাদের ইকোনমিক্স আছে তাদের ওইটা কাজে দেবে। জি স্যার, আমার ভালো লাগছে স্যার। আর বিকেলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করছিলাম বেসিক অ্যাকাউন্টিং এর। ওটা আমি রেকর্ড দিয়ে দিব আপনাদের গ্রুপে, সেখান থেকে দেখে নিন। জি স্যার। আমরা আর 2 মিনিটের মধ্যেই শুরু করব। বিজনেস কমিউনিকেশনটা নিয়ে অনেকেই ভয় পান। তো সেক্ষেত্রে বিজনেস কমিউনিকেশনে আপনারা লেটার অ্যাপ্লিকেশন রিপোর্ট যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, এগুলোতে মার্কস আসে বেশি। আর নর্মালি আমরা যেগুলো দিয়েছি সেগুলো আহ, সবগুলো করে ফেলবেন আর কি, পড়ে ফেলবেন। আর একটু বানায় লেখার ক্ষমতাটা চেষ্টা করবেন, তাহলে ইজি হবে। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করব 3 ক্লাসে, দেন তারপরে 2টা ক্লাসে আমরা পরের চ্যাপ্টারগুলো কমপ্লিট করব। একদিন আমরা আমাদের বইয়ের অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং কমপ্লিট করব। অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং সরাসরি, আগে যেমন সরাসরি আসতো, গতবারে সরাসরি আসে নাই, কিন্তু বাট প্র্যাকটিক্যাল প্রবলেমে আপনাদের ওই রিলেটেড একটা প্রশ্ন দিয়েছে। সো এটা আমি দেখাই দিব নি আপনাদের কিভাবে
ওটা ওরা দিচ্ছে আর কি। আমরা একটু গ্রামাটিক্যালি কারেক্ট লেখার চেষ্টা করব, যেন আমাদের সেন্টেন্সটা কারেকশন ঠিক থাকে। যদি কারো কারেকশন মানে এটা নিয়ে ভয় থাকেন, তাহলে আপনি আগে থেকে একটু 5-10 লাইন করে প্রতিদিন লেখার চেষ্টা করবেন। গ্রামাটিক্যালি শুদ্ধ ফর্মে লিখতে পারেন কিনা, একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করবেন, তাহলে বিজনেস কমিউনিকেশনটা খুব ইজি হবে। একদমই মুখস্থ তো করতে হবে, মুখস্থ ছাড়া উপায় নাই। বাট শুধু মুখস্থ করেও আবার হচ্ছে 2-3টা কোয়েশ্চেন অনেক সময় আসে যেটা আপনাকে বানায় লিখতে হবে। কিছু প্রশ্ন থাকে 80% কমন পাওয়া যাবে হয়তো, বাট বাকি 20% আপনাকে একটু বানায় লিখতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাই সরাসরি আমাদের পড়াতে। তো তার আগে আমরা যদি একটু আমাদের গত বছরের প্রশ্নটা একটু 5-6 মিনিটে আমরা আহ, দেখি, তাহলে গত বছরের প্রশ্নটা দেখে আসার পর এবং আমাদের হ্যান্ড নোটটা আপনারা যারা নিয়েছেন তারা কিভাবে পড়বেন সেটা আলোচনা করার পর আমরা মূল আলোচনায় আমাদের আজকের ক্লাসের স্লাইডে যাব। স্লাইডে যাওয়ার আগে আমরা হচ্ছে যে আমরা পড়াটা কিভাবে পড়বো এবং আগের বছরের প্রশ্নটা দেখব এবং কোন চ্যাপ্টারগুলো আমরা আগে দেখব বা কিভাবে প্ল্যানটা করতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো আমরা 10 মিনিট একটু আলোচনা করতে পারি নাকি, বিগত বছরের প্রশ্ন এবং কিভাবে কোন চ্যাপ্টার আগে পড়া যায়, কিভাবে আমরা হ্যান্ড নোটটা পড়বো। অবশ্যই। আচ্ছা। জি স্যার, জি স্যার। আচ্ছা ওকে। জি স্যার করেন। আচ্ছা ওকে, তাহলে আমি একটু 1 মিনিট সময় দিবেন, আমি বইটা বের করি। 7 নাকি? আচ্ছা, সাথে আমরা আহ, যাদের কাছে বইটা আছে তারা বইটা কিভাবে ফলো করবে সেটাও আমরা দেখাই দিই। যারা ক্লাস নিচ্ছেন বা হ্যান্ড নোট নিচ্ছেন শুধু, তারা কিভাবে পড়বেন বইটা। আচ্ছা। আচ্ছা, এই পিডিএফটা তো দেখা যায়। আচ্ছা, আমরা হচ্ছে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, 2 নম্বর পেজে আমাদের বইয়ে আমরা সিলেবাসটা দিয়ে রাখছি, সিলেবাসটা দেখবেন। সিলেবাসটা আমরা ওভারঅল সবগুলোই কভার করছি। আম, এরপরে আমরা চ্যাপ্টার ইন্ডেক্সটা সাজাইছি, কোন চ্যাপ্টার কত নাম্বার চ্যাপ্টার থেকে কত নাম্বার চ্যাপ্টার আছে। খুব বেশি বড় আমরা বইটা করি নাই, এটা যদি আপনি তারপরে ইনশাল্লাহ বুঝে কভার করতে পারেন এবং একটু যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হয় আপনাদের খুব বেশি প্রেশার পড়বে না। কারণ দেখেন, মডিউল এ 5 নাম্বার থেকে শুরু হয়েছে এবং লেটার রাইটিং ফরম্যাট কভার লেটার আমরা 74 নাম্বার পেজে কমপ্লিট করছি, অর্থাৎ 65 পেজের মধ্যেই কিন্তু আমরা বইটা কমপ্লিট করছি। বাজারের অন্য কোনো বই কিন্তু আপনার 200-300, ইভেন ম্যাটামেন্টের বইও যদি যান আপনি 130-40-50 পেজ চলে যাবে, বা অন্য যাদেরও বই দেখেন। তো সেক্ষেত্রে আমরা ইংলিশটা অনেকেই ভয় পান, বিশেষ করে যেই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষাতে আসবেই। এই ছোট একটা 65 পেজের মধ্যেও আমরা সবগুলো কভার করার চেষ্টা করছি, বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেক্সট বই। আপনারা জানেন যে উম, বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেক্সট বই পড়লেই আলাপ, এর বাইরে কোনো পরীক্ষায় কমন আসে না। তো বিজনেস কমিউনিকেশন সহজে পাশ করার জন্য আমরা যে গুরুত্বপূর্ণ টিপস গুলো দিছি, প্রতিটা সাবজেক্ট গুলো মেইনলি একই এখন। আপনারা জানেন যে পার্ট A, B, C, D আকারে থাকবে। সেক্ষেত্রে আমরা বিজনেস কমিউনিকেশনের পার্ট এটা ভালো করে পড়ার চেষ্টা করব। পার্ট এটার জন্য আমরা মেইনলি আমাদের এই মডিউল এ থেকে মডিউল এফ এ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ পার্ট এতে আপনি 2টা বড় প্রশ্ন কমন পেয়ে যাবেন, এবং 2টা বড় প্রশ্ন কমন পেলে এখান থেকে কিন্তু আপনার 40 মার্কসের অ্যান্সার চলে আসতেছে। 40 মার্কসের অ্যান্সার করলে আপনি ইজিলি ইনশাল্লাহ সেখান থেকে 20 মার্কস অ্যান্সার করতে পারবেন। পার্ট বিতে আমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন থাকতেছে। এই প্র্যাকটিক্যাল রিলেটেড এর উপর আসলে আমরা দেখতেছি যে এই পার্টে প্র্যাকটিক্যাল রিলেটেড এর উপর বেস করে কোনো ল্যাপটপ বা অ্যাপ্লিকেশন দিতে পারে। এই জন্য আমরা হ্যান্ডনোটে বিগত বছরে যে রিলেটেড প্রশ্ন লেটার বা অ্যাপ্লিকেশন সেকশন দিয়েছি সেই সেকশনে আপনারা ভালো করে পড়বেন এবং লেটার বা অ্যাপ্লিকেশনটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে লেটার বা অ্যাপ্লিকেশন ভালো করে দিলে একটা ভালো মার্কস আসবে 10-এ। আর পার্ট সিতে তো 2টা কেস স্টাডি আসবে। কেস স্টাডি কখনোই আমরা কমন পাবো না সরাসরি, বাট আমরা কিছু কেস স্টাডি প্র্যাকটিস করব এবং আমাদের কনসেপ্টটা আমরা বাড়াবো।
সেক্ষেত্রে পরীক্ষার হলে আমাদের যখন কেস স্টাডিটা আসবে সবার শেষে আমরা কেস স্টাডিটা দেওয়ার চেষ্টা করব, এবং কেস স্টাডিটা আমরা খুব স্থিরভাবে আগে ভালো করে পড়ে নিব, তারপর দেন আমরা কেস স্টাডির অ্যান্সারটা লেখার চেষ্টা করব। নর্মালি কেস স্টাডি বড় আকারে থাকে, প্রশ্নর উত্তর বড় না করে লিখলেও চলে আর কি। বাট ওই প্র্যাকটিক্যালি রিলেটেড যেভাবে অ্যান্সারটা আসবে সেইভাবে লিখবেন। পার্ট ডিতে আমাদের 10টা পার্থক্য থাকবে। এই পার্থক্যটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই পার্থক্যগুলো ইনশাল্লাহ কমন পাবেন। 2 মার্কস, 2 নাম্বার করে 10টা ডিফারেন্সের মধ্যে 5টা ডিফারেন্স লিখতে হবে। সো যদি আপনি ডিফারেন্সগুলো ভালো করে পড়েন, এবং এখানে আপনার অঙ্কের মতো মার্কস, 2 মার্কস যেহেতু, 2টার উপরে ডিফারেন্স না লিখলেও চলবে, ছোট ছোট করে 2টা ডিফারেন্স লিখলে কিন্তু আপনি এখানে টু দ্য পয়েন্টে মার্কস পাবেন। পার্টিতে সব সাবজেক্টেই শর্ট প্রশ্ন আসে, 2 মার্কস করে থাকে, 10 × 2 = 20। এই পার্টিতে আমাদের খুব সহজেই একটা মার্কস তোলার অপশন, এবং এইখানে যদি আমরা সঠিকভাবে টু দ্য পয়েন্টে দিই এখানেও খুব ভালো করতে পারবো। বাট গতবারে ওরা যেটা করছে যে অন্য সব সাবজেক্টেই পার্টিতে 10টা শর্ট প্রশ্ন দিয়েছে, বা কিন্তু আমরা দেখেছিলাম যে বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে তারা 10টা প্রশ্ন শর্ট প্রশ্ন না দিয়ে এখানে আবার শর্ট নোটস রাখছে। তো সো এবার তারা কি করবে বলা যায় না, যেহেতু সবগুলোতেই শর্ট কোয়েশ্চেন আকারে দিছে। তো তাহলে তারা শর্ট কোয়েশ্চেনও দিতে পারে, শর্ট নোটসও দিতে পারে। সো আমরা এই জন্য হ্যান্ড নোটে শর্ট নোটস সেকশনটা তো রাখছি, সেই সাথে শর্ট কোয়েশ্চেন রাখছি। আর আমরা হ্যান্ড নোটের প্রথম 2টা অধ্যায়ের আপনারা জানেন যে লাইভ ক্লাস তো ফ্রি করতে পারছেন, বাট মডিউল বিটাও আমরা যারা আমাদের হ্যান্ড নোট নিচ্ছে তাদের ফ্রি ভিডিও ক্লাসের কিউআর কোড স্ক্যানার দিয়েছি। আর আমরা মডিউল বির শেষে গুগল ড্রাইভ লিংকের কিউআর কোড দিয়েছি। আপনারা প্রথমত আগে আমাদের বইটা শেষ করবেন, শেষ করার পরে আরো কিছু কেস স্টাডি আমরা ওখানে দিব। পরবর্তীতে আপনারা এটা কমপ্লিট করার পর ওই কেস স্টাডিগুলো একটু দেখতে পারেন আর কি, নিজের ডেভেলপমেন্টের জন্য। আমরা ফার্স্ট চ্যাপ্টারে 9টা প্রশ্ন ধরছি। ইনশাল্লাহ যদি আপনার কমন আসে এর মধ্যেই কমন আসবে, কারণ আইবিবির টেক্সট বইয়ের প্রশ্ন এই 9টা প্রশ্নের মধ্যেই থাকে। আপনারা জানেন যে আইবিবির বিজনেস কমিউনিকেশন একটা বই আছে, সেই বিজনেস কমিউনিকেশনের চ্যাপ্টার শেষে কিছু প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো এই যে হয়তোবা এই যে যেমন দেখেন যে আমরা লিখে দিচ্ছি আইবিবি BQ1, অর্থাৎ আইবিবি বোর্ড কোয়েশ্চেন নাম্বার 1 এটা। ওই টেক্সট বইয়ের ওই অধ্যায় শেষে এটা প্রশ্নটা আছে, আইবিবি বোর্ড কোয়েশ্চেন 2। তো দেখেন এই যে আইবিবি বোর্ড কোয়েশ্চেন 2 হুবহু কিন্তু আপনার 6 BPA তে আসছে। সো আইবিবির প্রশ্নগুলোই বারবার, যেহেতু ওরা নিজেরাই প্রশ্ন করে, এবং ওরা নিজেরা প্রশ্ন করলে ওদের বই ছাড়া অন্য কার বই ফলো করবে। তারপর দেখেন এখানে আইবিবি বোর্ড কোয়েশ্চেন 7, এটা 98তম ব্যাংক প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল, তার মানে হুবহু আমরা দেখতে পাচ্ছি যে আইবিবির প্রশ্ন। সো বাজারের আর কোনো বইয়ে এরকম আইবিবি টেক্সট বইয়ের নাম্বারগুলো উল্লেখ পাবেন না, যেটা আমাদের হ্যান্ড নোটে শুধুমাত্র আমরা উল্লেখ করেছি। যদিও সালটা উল্লেখ করে অনেকে, বাট আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নটা উল্লেখ করে না আর কি। সো যেহেতু সালের প্রশ্নগুলো রিপিট হয়, এবং এই যে এই প্রশ্নটা যেমন দেখেন সালের প্রশ্ন 96, 99 এবং 6 BPতে আসে, সো আমরা দেখতেছি সালের প্রশ্ন রিপিট হয়। অনেকে যেটা বোকামি করে যে শুধু সালের প্রশ্ন পড়তে চাই, বা আমি লাস্ট 10 ইয়ার্স প্রশ্ন পড়বো। তো লাস্ট 10 ইয়ার্স প্রশ্ন তো পড়বেনই না, কারণ হচ্ছে যে 96তম থেকে নতুন প্রশ্ন সিলেবাস হয়েছে। আপনাদের বোকা বানায় অনেকে, অনেকে বলে যে আমাদের বিগত বছরের প্রশ্ন সাজেশন ভিত্তিক বা লাস্ট 10 ইয়ার্স। তো শুধু লাস্ট 10 ইয়ার্সের প্রশ্ন পড়লে পরীক্ষায় কমন পাওয়া যাবে না, সেখান থেকে হয়তো বা 40-50% কমন পাবেন। আপনার ফুল কমন পেতে হলে আপনাকে বিগত বছরের প্রশ্ন প্লাস হচ্ছে আইবিবি টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে। আপনি আইবিবি টেক্সট বইয়ের বিজনেস কমিউনিকেশনটা এমনি রেফারেন্স হিসেবে রাখতে পারেন, এমনি দেখতে পারেন, বাট যারা ইংলিশে পরীক্ষা দিবেন বা ইংলিশে স্কিল্ড, ওইটা থেকে প্রশ্ন মুখস্থ করতে যাবেন না। ওই আইবিবি টেক্সট বইয়ের ইংলিশে যদি মুখস্থ করতে যান, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওটা খুবই কঠিন ল্যাঙ্গুয়েজে করে দেওয়া আছে। সো ওই যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি সহজ সরল না হবে, তখন কঠিন ল্যাঙ্গুয়েজ মুখস্থ করতে কিন্তু বেশি সময় লাগে। সো এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। সো সেটা না করাই ভালো। আর আমাদের আমরা নিজেরা কি বলে এই ইয়াতে কোনো কিছু না লেখার চেষ্টা করি, শুধু শুধু এইভাবে কোনো কিছু না দেই আমরা। আচ্ছা, ওকে। এরপর আমরা এই চ্যাপ্টারে 9টা প্রশ্ন পড়বো। আমরা একটা কেস স্টাডি আজকে সলিউশন করব। আমরা ডিফারেন্স 2-3টা ইম্পর্টেন্ট দেওয়া আছে, সেই ডিফারেন্সটা আমরা আজকে বুঝবো, এবং সবার শেষে শর্ট কোয়েশ্চেন আছে। মেইনলি বড় কোয়েশ্চেন, কেস স্টাডি এবং ডিফারেন্স আলোচনা করলে শর্ট কোয়েশ্চেনটা অটোমেটিকলি চলে আসবে। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সবচেয়ে সহজে 1 সেট প্রশ্ন পেতে ওই অধ্যায় ভালো করে পড়তে হবে। এর মধ্যে প্রশ্ন 1 থেকে 4 পর্যন্ত আমরা বলতেছি খুব ভালো করে পড়তে হবে। 1 থেকে 4 পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, কারণ এখান থেকে এক থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা 99%। এছাড়া ইথিক্যাল কমিউনিকেশন, আনইথিক্যাল কমিউনিকেশন, এলিমেন্টস অফ প্রফেশনালিজম টপিকস থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এই টপিকসগুলো ভালো করে পড়তে হবে। যেটা আমরা করছি যে প্রতিটা চ্যাপ্টারে আপনাদের জন্য কোন টপিকসটা বেশি গুরুত্বপূর্ণ এইভাবে তো বলছি, সাথে এইভাবে আইবিবি টেক্সট বইয়ের শর্ট কোয়েশ্চেন নাম্বার উল্লেখ করে দিছি। এগুলো কাজ করতে অনেক সময় লাগে। একজন আসলে
আমি এডুকেশন সেক্টরে আসি বলেই এবং আপনাদের পেইনটা বুঝি যে কম পড়ে কিভাবে পাশ করানো যায়, এই জন্য এই খাটনিটা করেছি আর কি। এটা স্টুডেন্টদের দিয়েও করা যাবে না, আবার বেশি সময় না দিতে পারলেও হয় না। এই জন্য দেখবেন যে ব্যাংক ডিপ্লোমা উইথ সাক্ষাৎ বা মেটামেন্টর কেউ সাজেশন করে এরকম ভাবে করতে পারে না, কারণ আপনাদের মতোই ব্যাংকে জব করে, কোম্পানিতে জব করে, ব্যাংকে কোম্পানিতে জব করে বা অন্যরা, আপনারা নিজেরাই পড়ার সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে তাদেরকে একটা বই অ্যানালাইসিস করে লিখতে গেলে প্রচুর সময় দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে তারাও তো ব্যাংকে জব করে বা কোম্পানিতে জব করছে, ওই পড়ার মধ্যে তো তারা আর নাই। আর আমি আছি পড়ার মধ্যে, বিজনেস কমিউনিকেশন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে আমরা পড়াই, যেগুলো পড়াচ্ছি সব আমার পড়ার মধ্যে আছি। সো আমরা এগুলো তারপর কলেজের পর ফ্রি সময় পাই, ওরা তো আর এরকম ফ্রি সময় পাবে না। আমাদের কলেজ 2টার মধ্যে বা 3টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। বিভিন্ন ছুটিগুলো থাকে, সেই ছুটিগুলোতে আমরা কাজ করতে পারি। রোজার মাসে একটা লম্বা ধরে নেন 20 দিনের মতো ছুটি পাবো, সেই ছুটিতে আপনাদের এই কাজগুলো করবো, বাট ওনারা তো এরকম সময় দিতে পারবে না। সো কম পড়ে যদি আপনি মানে আমাদের বইগুলো দেখবেন, আপনি বাজারের যে কোনো বইয়ের চেয়ে অর্ধেক প্রশ্ন, মেটামেন্টর বলেন বা ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাক্ষাৎ বলেন বা অন্য যে কোনো কিছু সাথে সাজেশন করে দিয়েছি প্রথম থেকেই। এমন না যে টাইম স্মার্টের মতন প্রথমে আপনাকে আম, কম টাকাতে বিক্রি করতেছি, বাট পরে ধান্দা আবার ফের সাজেশন বিক্রি করা, আবার কুইক রিভিউ বিক্রি করা, এরকম অনেকেই আছে 2-3 বার করে বিক্রি করে, ওইরকম ভাবে 300-400 টাকা চলে যায়। এবং আলটিমেটলি পড়া প্রথম থেকে গোছানো হয় না, আপনি পড়া প্রথমে এলোমেলো পড়ানো দিয়ে দেয়। এখন আপনি তো ব্যাংকে জব করে মাত্র সময় পাবেন সর্বোচ্চ 15 থেকে 16 দিন, বাকি দিন তো আপনার ব্যাংকেই চলে যাবে। সো ওই 15-16 দিন বা প্রথম থেকে মাত্র 2 মাস সময়, 2 মাসও সময় পাওয়া যায় না। এখন থেকে আপনি যদি গোছায় না পড়েন, পরীক্ষার 8-9 দিন আগে শর্ট সাজেশন পেয়ে আপনার লাভ কি? প্রথম থেকেই শর্ট সাজেশন ফলো করি না কেন আমরা? তো ইনশাল্লাহ এই ছোট নোটটা যদি আপনারা ফলো করেন, আর আপনাদের একটু মানে ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে, ওই হ্যান্ড রাইটিংটা যদি থাকে তাহলে আপনারা খুব ইজিলি পারবেন। আর আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের গত বছরের প্রশ্নটাতে। গত বছরের প্রশ্নটাতে গেলে আপনারা একটু কিভাবে পড়তে হবে সেটা বুঝতে পারবেন। উম, এইখানে আমরা দেখেন যে 6 বিপি এর এখানে যে পার্ট এর বোর্ড কোয়েশ্চেন অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন্স আপনার আসছিল। এটা 1 থেকে 4-এর মধ্যে আসছিল। আগে আমরা করতাম যে বিজনেস কমিউনিকেশন, এই যে 60 বা 70 পেজের লিখছি, এখান থেকেও আমরা আবার বলে দিতাম যে আপনি এই 2টা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার বাদ দিয়ে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নেন। বাট এখন আমরা এটা বলতে পারি না, কারণ হচ্ছে যে আপনার প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে, এখন একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে দিচ্ছে, একটু কঠিন করে ফেলছে। সো এই জন্য আগের মতন আর কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। দেখেন এই যে প্রথম প্রশ্নটা গত বছর, এই যে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, খুব কম একটা কমন প্রশ্ন, সরাসরি বই থেকে তুলে দিছে। আমরা দেখলাম যে 6 বিপিতে বিজনেস কমিউনিকেশন হেল্পস পারসিউ দ্য অর্গানাইজেশন গোল, ডু ইউ এগ্রি, এক্সপ্লেইন। বিজনেস কমিউনিকেশন অর্গানাইজেশন গোল করতে আপনাকে সহায়তা করে, আপনি কি এগ্রি করেন, ব্যাখ্যা করুন। এটা কিন্তু আপনি বিজনেস কমিউনিকেশনের ইম্পর্টেন্স বা বিজনেস কমিউনিকেশনের ব্যাংকে ইম্পর্টেন্স ওগুলো যেগুলো পড়ছেন, ওগুলো দিয়ে দিলেই কিন্তু আপনি এটা লেখায় মানে বানায় লিখতে পারবেন যে হ্যাঁ, বিজনেস কমিউনিকেশন গোল, অর্গানাইজেশন গোল হেল্প করতে সহায়তা করে, কারণ বিজনেস কমিউনিকেশন আমাদের রাইট ডিসিশন নিতে সহায়তা করে। তারপর একজন আরেকজনের মধ্যে কোঅর্ডিনেট করতে সহায়তা করে। যাই হোক, আমরা এটা ক্লাসে যাব তখন আপনাদের সাথে ইয়া করি। হোয়াট কাইন্ডস অফ কমিউনিকেশন টেক্স প্লেস ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ ইউর অর্গানাইজেশন, কি ধরনের কমিউনিকেশন আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ঘটে, এক্সপ্লেন ইন ইউর ওন ওয়ার্ডস। এটা আবার মডিউল বি থেকে নিয়ে আসছে। আগে করতো কি, আপনার 10 সেট থেকে 5 সেট প্রশ্নের উত্তর দিতেন তো পুরোনো প্যাটার্নে, ওইটা আপনার বেশি সুবিধা ছিল, কারণ যখন ধরে নেন 1 নম্বর সেট ধরতো, তখন ওই 1 নম্বর সেটের মধ্যেই ফার্স্ট চ্যাপ্টারের সব প্রশ্ন ধরতো। বাট এখন কি করছে, এটা মডিউলে, এটা আবার মডিউল বি চলে গেছে, হ্যাঁ। আবার এইটা আবার মডিউল সিটা, যে হাউ ক্যান ডিস্টর্টেড ইনফরমেশন ক্যান ক্রিয়েট আনএথিক্যাল কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, হাউ উইল ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন ইন ইউর স্টিমড অর্গানাইজেশন। এটা হুবহু দিয়েছে বই থেকে। আমাদের বই যারা পড়ছেন গতবার কমন পাইছেন, হুবহু দেখবেন, এবার দেখাবো নি। তো এটা আবার মডিউল এ থেকে দিয়েছে। তাহলে একটা 20 মার্কসের সেটে আপনি দেখেন যে এইটা এতে ছিল এ নাম্বার, সি নাম্বার এতে ছিল, আর বিটা আবার মডিউল বিতে দিয়ে দিছে। তো এই জন্য এখন একটা সেটে মানে একটা অধ্যায়ই করবে এরকম না, এখন সবগুলোই করবে, এই জন্য আমাদের পড়তে হবে অন্য সবগুলোই। তারপর ডিফাইন গ্রেপ ভাইন কমিউনিকেশন, ব্রিফলি এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রেপ ভাইন কমিউনিকেশন উইথ এক্সাম্পলস। গ্রেপ ভাইন কমিউনিকেশন আছে, কিন্তু ডিফারেন্ট টাইপস অফ গ্রেপ ভাইন কমিউনিকেশন এটা ওরা বানাই দিছে, এটা ওদের বইয়েও দেওয়া নাই এবং বিগত বছরেও কখনো আসেনি। এটা ওইবারের জন্য আপনাদের একটু জটিল ছিল। বাট এই যে মানে ওই জন্য দুই একটু আপনার কি বলে বানানোর ক্ষমতা থাকতে হবে একটু। তারপর দেখাচ্ছে যে আপনি গাদা গাদা প্রশ্ন পড়েও যে 120টার বা 130-40 পেজ পড়বেন, এক একটা চ্যাপ্টারে 30-40টা প্রশ্ন পড়বেন, সব যে কমন পাবেন এমন কিন্তু না। ওই 30-40টা প্রশ্ন মুখস্থ করে রাখা ইংলিশে আরো টাফ। সো আপনি 70-80% কমন পান, বাকি 10 বা 20 আপনার তো বানায় লিখতে হবে।
এই যে হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, এটা একদম হবু বই থেকে তুলে দিছে। হোয়াট স্টেপস ডু ইউ ফলো টু মেক ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইফেক্টিভ ইন ইউর অর্গানাইজেশন, এটাও কিন্তু বই থেকে তুলে দিছে আমাদের বই থেকে। আবার ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ নন ভার্বাল কোস অ্যান্ড সিগনিফিকেন্স ইন ইনফরমেশন সেটিংস। সো এটা মডিউল বিতে ছিল। এরকম ভাবে আপনার বাকি প্রশ্নগুলো রাখছে কি, আপনার তো 4টা সেট দরকার নাই, আপনার মেইনলি 2টা সেট দরকার। আর এই যে পার্ট বিতে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, এইখানে আপনি দেখেন আম, আগে যেমন আমাদের অ্যাপ্লিকেশন লেটার একটা আলাদা সেটই থাকতো, এখন এখানে কি করছে, একটা ই কমার্স ইন্ডাস্ট্রি হ্যাজ বিন ব্লুমিং ইন বাংলাদেশ since a pretty login women entrepreneurs increasingly using e-commerce platforms to start their business with a view to overcoming poverty economic empowerment। মানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা আম, কি বলে আপনার এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন করছিল। তারপর পরে বলছে যে আপনি আপনার হেড অফিসে একটা চিঠি লিখুন যে আপনি একটা 2 দিনের ওয়ার্কশপ ই কমার্স প্ল্যাটফর্ম করতে চাচ্ছেন ওমেন এন্টারপ্রেনার্স এর জন্য, টু ইনক্রিজ ডিজিটাল লিটারেসি অ্যান্ড ওমেন পার্টিসিপেশন ইন দ্য ডিজিটাল ইকোনমি। যে ওমেনরা, মহিলা উদ্যোক্তারা ডিজিটাল লিটারেসি শিখবে এবং তারা ডিজিটাল এই ইকোনমির মধ্যে অংশগ্রহণ করবে। এই বিষয়ে আপনি একটা ওয়ার্কশপ করতে চাচ্ছেন ই কমার্স নিয়ে, সেটা লেখেন। তো এইটা এই রিলেটেড আপনাদের এর আগে কিন্তু প্রচুর লেটার আপনারা পড়ে আসেন যে এসিমি খাতের ওই যে লেটারগুলো দেখবেন আগের বছরগুলোতে আসতো, এসিমি খাত বা ওমেন এন্টারপ্রেনিউর দিয়ে আপনি সহজ শর্তে লোন দিতে চাচ্ছেন। সো ওগুলো পারলে আমরা কিছু আপনাদেরকে ধরাই দিব যে অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং গুলো এইভাবে লিখতে হয়। ওই ফরম্যাটটা ফলো করে কিছু যদি মুখস্থ করে ফেলেন আর মোটামুটি একটু 2-1টা লাইন বানায় লিখতে পারেন, এইটা আপনি এখানে পারবেন। নর্মালি এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আপনার মিটিং এজেন্ডা একটা দিয়েছে, তো আমার মনে হয় এবারও এরকম একটা কোনো অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং এই পার্ট বিতে রাখবে। হ্যাঁ, পার্ট সি তো এটা কেস স্টাডি গেল। পার্ট ডিতে এই যে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, এটা আপনার কি বলে একটা ডিফারেন্স দিয়েছে। তো এখানে আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টারে ইনকোডিং ভার্সেস ডিকোডিং টপিক্সটা পাই। তারপর পারসেপশন ভার্সেস প্রিজুডিস, এগ্রিমেন্ট ভার্সেস কন্ট্রাক্ট, এরকম ভাবে বেশ কিছু দিয়েছে। এখান থেকে 5টা দিতে হবে। 5টা অনেক সময় পাওয়া যাবে কমন আর কি। আর এখানে পার্ট ইতে শর্ট কোয়েশ্চেন, এটা আসলে শর্ট কোয়েশ্চেন তো না, এটাকে আসলে শর্ট নোটস এটা বলা যাবে। এটা শর্ট কোয়েশ্চেন কিভাবে হয়, তো তারপরেও তারা এই শর্ট নোটসকে শর্ট কোয়েশ্চেন বলে চালাই দিয়েছে আর কি। তো এখানে আপনার যে কোনো 4টা শর্ট নোটস লিখতে বলছে। এবার কি করবে বলা যাচ্ছে না। আপনার মার্কসও দিছে দেখেন যে 5 মার্কস করে। তো এবার আবার 10টা প্রশ্নও দিতে পারে। সো এই জন্য আমরা সব অন্য সব সাবজেক্টে কিন্তু 10টা শর্ট কোয়েশ্চেন আকারেই দিয়েছে। হ্যাঁ, সো আমরা আমাদের বইগুলোতে সবগুলোতেই শর্ট কোয়েশ্চেনও রাখছি, আর আগেবার থেকে যে শর্ট নোটস গুলো থাকতো ওইগুলো রাখছি, ওগুলো বাদ দেই নাই। ওগুলো পড়লে আপনার একটা মানে আইডিয়া হবে আর কি। এখন হচ্ছে ওভারঅল এই ছিল আমাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসটা। আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করব। আর আমাদের একটা সেকশন থাকবে একদিন আমরা হয়তোবা আপনাদের একটা চ্যাপ্টার সাথে আমাদের এই যে বইয়ে দেখেন যে একটা সেকশন আছে যে লেটার রাইটিং ফরম্যাট কভার লেটার। তো আমরা একটা ক্লাসে কিভাবে অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং গুলো লিখতে হয় সেটা আপনাদের শিখাই দিব। ওই ফরম্যাটটা পারলে আর কিছু লাইন মুখস্থ রাখলে আমার মনে হয় যে ধরনেরই আসুক আপনারা পারবেন। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন, আমি আর 3 মিনিটের মধ্যেই মূল স্লাইডে চলে যাব। ফার্স্ট চ্যাপ্টারের আমরা যে 9টা প্রশ্ন সেটা আপনাদের বুঝাই দিব, কেস স্টাডি এবং ডিফারেন্স বুঝাই দিব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, আপনারা করতে পারবেন। 2 থেকে 3টা প্রশ্ন আমরা নিব, খুব বেশি নিব না। কারো থাকলে করতে পারেন, না হলে আমরা ক্লাসে সরাসরি চলে যাব। আচ্ছা, কেউ কোনো মেসেজ করছে কিনা আমি একটু দেখি আগে। সাউন্ডটা ক্লিয়ার, বাংলা ভার্সন আসেনি না, এটা সাপি ভাই বিজনেস কমিউনিকেশন বাংলা ভার্সন থাকে না, এটা ইংলিশ ভার্সন কম্পালসারি দিতে হবে, সো বাংলা ভার্সন নাই। হ্যাঁ, ওই যে আলম ভাই বলছে বিজনেস কমিউনিকেশন আপনাকে অ্যান্সার করতে হবে। আহ, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন আর কি, না থাকলে আমরা শুরু করব বা মেসেজ দিতে পারেন। না, নেই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক সরাসরি। আছে। আচ্ছা তাহলে আমরা সরাসরি চলে যাই। আচ্ছা, আমরা স্লাইডেই যাব। আমরা নর্মালি স্লাইডেই আমার যেগুলো বেশিরভাগ সাবজেক্ট স্লাইডেই করা আছে, কারণ স্লাইড ছাড়া পড়তে ভালো লাগে না। অনেকে আছে এখনো পিডিএফ দেখে পড়ায়, কিন্তু পিডিএফ এ স্যার আসলে ভালো লাগে না। একটা কথা ছিল স্যার, জি, কি কিছু বলবেন? স্যার বিজনেস কমিশনটা কি আমি সম্পূর্ণ ইংলিশে দিতে হবে না? এটার বাংলা কোনো অপশন নাই স্যার, না? না, এটা আপনার বিজনেস কমিউনিকেশন, ওরা বাংলায় দিতে গেলে আপনাকে ফেল করে দিবে। ওদের এটা রুলসই বলা আছে যে এটা ইংলিশ ভার্সনে আপনার বাধ্যতামূলক দিতে হবে।
এবং এটা আমরা ও ইন্টার আচ্ছা কি আচ্ছা। বলে আমাদের অনার্সে আমরা এটা ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়াই এই সাবজেক্টটা। হ্যাঁ, আমরা নিজেরাও বিবিএমবি তে পড়েছি, অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ি। এই জিনিসগুলো আমি বারবার বলি কিসের কারণে, যে আপনারা মনে হয়তো বা বলবেন যে স্যার বারবার বলতেছে, কিন্তু আপনারা অনেকে প্রতারিত জিনিসগুলো হন, এই জন্য যে আপনারাও সচেতন হন। এই জিনিসগুলো আমরা বিজনেস কমিউনিকেশন পড়াই, আমি অ্যাকাউন্টিং এর টিচার, অ্যাকাউন্টিং পড়াই। যেমন সাখাওয়াত অ্যাকাউন্টিং পড়াতে পারে না, গত বছরও বই বের করতে পারেনি, এবারও বই বের করতে পারেনি, হুদাই পারে না কোনো কিছু, আসে বলে যে অ্যাকাউন্টিংটা ইংলিশ ভার্সনে পরীক্ষায় অ্যান্সার করবেন আর কি। তো যারা ইংলিশে করবে করবে, যারা বাংলায় পারে তারা আবার কেন অ্যাকাউন্টিং ইংলিশ ভার্সনে যাবে? সে কি বলে আইবিবি টেক্সট বইয়ের বই বিক্রি করে, ওই বই আবার দেখা যাচ্ছে যে আহ, ওখানে তো শর্ট কোয়েশ্চেন ডিফারেন্স নাই, নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে আবার আইবিবি টেক্সট বই কিন্তু সাজানো নাই। ওখানে আপনি এখন ব্যাংকার হিসেবে কোথায় শর্ট কোয়েশ্চেন আর ডিফারেন্স খুঁজতে যাবেন? তো এই জিনিসগুলো করে করে আপনাদের কাছ থেকে মানে টাকা পয়সা নেয়, নিয়ে নিজেদেরকে অনেক মাতব্বর মনে করে, দিয়ে আরো বেশি বিপদে ফেলায়, ফেল করায়। আজকে আমরা একজনকে পাইছি যে গত বছর ওই ওনার কাছ থেকে ওই বই নিয়ে শেষে ফেল করছে। আচ্ছা, এখন আসেন আমরা পড়াতে চলে যাই আর কি। ফার্স্ট চ্যাপ্টার আমাদের মডিউলে থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশন। আমাদের প্রথম প্রশ্নটাই দেখেন কত ভাবে একটা প্রশ্ন আসতে পারে। এই একই প্রশ্ন যারা পারে না, আপনার ওই যে ওদের তো এত সময় নেই, তখন ওরা এই একটা প্রশ্নকে এক দুই তিন চার, ওরা চারটা প্রশ্ন করে বা তিনটা প্রশ্ন করে, স্টুডেন্টদের দ্বারা কাজ করায়, বোঝে না। একই প্রশ্ন আপনার কিন্তু বুঝতে পারলে, আমি 9টা প্রশ্ন দিয়েছি কিন্তু এই 9টার মধ্যে কিন্তু 15-16টা প্রশ্ন। তো আপনি ওই বুঝতে পারলে একই অ্যান্সার কিন্তু দিয়ে আপনি 2-3টা প্রশ্নের অ্যান্সার লিখতে পারবেন। কিন্তু অনেকে ওটা ধরতে পারেন না, বা ওরা বইগুলোতেই ওইরকম ভাবে করেন, ওরা এই বইয়ে এরকম 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের অ্যান্সার করছে। আচ্ছা, এখন আসেন যে আমাদের হোয়াট ইজ কমিউনিকেশন, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশনের গুরুত্বগুলো কি। তারপরে এই প্রশ্নটা আসতে পারে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। বিজনেস কমিউনিকেশনের গুরুত্বটা কি, ওই যে কিছুক্ষণ আগে আমি দেখালাম যে অর্গানাইজেশন বিজনেস কমিউনিকেশন কিভাবে অর্গানাইজেশনের লক্ষ্য অর্জন করতে সহায়তা করে, ওই প্রশ্নের উত্তরও কিন্তু এটা দিয়ে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, ডিসক্রাইব ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তারপর ডু ইউ থিঙ্ক দ্যাট, এটা একটু আপনার কনসেপচুয়াল ভাবে লিখছে কিন্তু সেম উত্তর চলে আসবে। আপনি কি মনে করেন যে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন ক্যান প্লে এ ক্রুশিয়াল রোল ফর সাকসেসফুল ফাংশনিং অ্যান্ড সার্ভাইভাল ফর এ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, এক্সপ্লেইন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, আপনার ওন ল্যাঙ্গুয়েজে অ্যান্সার দিতে বলছে। আচ্ছা, এখন আসি আমরা যে কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি। কমিউনিকেশন মিনস টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। মানে কমিউনিকেশন অর্থটা বলতেছে যে আপনার একটা ইনফরমেশন এক জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা। যেমন এই যে আমি আপনার সাথে কমিউনিকেশন করতেছি, আমার ইনফরমেশন কিন্তু এটা চিটাগং চলে যাচ্ছে, খুলনা চলে যাচ্ছে, ঢাকা চলে যাচ্ছে, ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। এই যে একজন পার্সন থেকে আরেকজন, রাশেদ ভাই থেকে শুরু করে অনেক আপুরা যারা আছেন তাদের কাছে চলে যাচ্ছে। অর টু মাল্টিপল পিপল, আপনারা এই যে অনেকগুলো মানুষ আছেন, ফ্রম এ গ্রুপ অফ পিপল, এই যে অনেকগুলো গ্রুপ অফ পিপল আছেন, টু অ্যানাদার। তার মানে আমরা সিম্পলি আমি কি করতেছি, আমি ইনফরমেশন ট্রান্সফার করতেছি কি, সেটা হইতে পারে এক প্লেস থেকে আরেক প্লেসে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে, দুইজনের মধ্যে হইতে পারে কম্বিনেশনটা, অথবা মাল্টিপল পিপলে, এই যে এখানে মাল্টিপল পিপলে আছেন আপনারা, অথবা একটা গ্রুপ অফ পিপলের মধ্যে হইতে পারে। সো সিম্পলি এই প্রশ্নটা আমরা মুখস্থ করে ফেলবো এরকম ভাবে, তাহলে পারবো। প্রত্যেকটা কমিউনিকেশন হইতে গেলে আমাদের কি তিনটা জিনিস হওয়া লাগে। একটা জিনিস থাকা লাগে সেন্ডার, একটা জিনিস মেসেজ, আর একটা জিনিস হচ্ছে রিসিভার। এই তিনটা জিনিস আহ, প্রত্যেকটা কমিউনিকেশনে আপনার লাগবেই। আচ্ছা, এখন আমাদের এটা কমিউনিকেশন গেল। যদি কেউ বলে যে আপনাকে যে আচ্ছা কমিউনিকেশন গেল, বিজনেস কমিউনিকেশনটা কি আসলে, তাহলে বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং ডাটা, ইনফরমেশন, আইডিয়াস, থটস অর ওপিনিয়ন্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। বলছে বিজনেস কমিউনিকেশন হচ্ছে যে আপনার ডাটা বা তথ্য বা আইডিয়া বা চিন্তা ভাবনা বা আপনার ওপিনিয়ন, এগুলো ট্রান্সফার করা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি ফর অ্যাটেইনিং অর্গানাইজেশনাল অবজেক্টিভস। মানে আপনি যখন অর্গানাইজেশনের উদ্দেশ্য অর্জনের জন্য তথ্য একজন আরেকজনের কাছ থেকে স্থানান্তর করবেন, সেটাই হলো বিজনেস কমিউনিকেশন। যেহেতু বিজনেস শব্দটা লাগানো আছে, আপনারা যখন ব্যাংকে যে কমিউনিকেশনটা করেন, আপনারা যে কোনো কমিউনিকেশন করতে গেলে আপনার মেইন টার্গেট থাকে কিন্তু আপনার কোম্পানির অর্গানাইজেশন গোল অর্জন করার জন্য, বা ব্যাংকের অর্গানাইজেশন গোলের জন্য আপনি হেড অফিসের সাথে ইমেল চিঠি চালাচালি করতেছেন, সেটা কিন্তু বিজনেস কমিউনিকেশন। কারণ ওইটা আপনার মেইন পার্সপেক্টিভ, যে একটা আপনার অর্গানাইজেশন গোল আছে, সেই গোলটা যখন আপনি অর্জনের জন্য করবেন, সেটাই হলো আপনার বিজনেস কমিউনিকেশন। আর অর্গানাইজেশন ছাড়া যদি স্বাভাবিক হয় তাহলে তো সেটা নর্মাল কমিউনিকেশন আমরা বলতেছি।
আচ্ছা, এই ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশনটা কি? এই যে বিজনেস কমিউনিকেশনের ইম্পর্টেন্স গুলো কি? স্মুথ অপারেশন, আমরা গুড কমিউনিকেশন হেল্পস অল ডিপার্টমেন্টস ওয়ার্ক টুগেদার প্রপারলি। যদি আমি ভালো একটা গুড কমিউনিকেশন রাখতে পারি, আমাদের একটা ব্যাংকে কি লোন সেকশন ক্রেডিট ডিপার্টমেন্ট আছে, জিবি জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে, তারপর ফরেন ট্রেড ডিপার্টমেন্ট আছে, তাহলে আমার প্রত্যেকের সাথে কাজটা স্মুথলি করতে হবে, কোঅর্ডিনেটলি করতে হবে। তো এটা তো আমার গুড কমিউনিকেশন দিবে। কুইক ডিসিশন মেকিং, আমি যখন একজন আরেকজনের সাথে কারেক্ট ইনফরমেশন শেয়ার করব, তখন আমি কি করতে পারবো? দ্রুত ডিসিশন নিতে পারবো। বিল্ড কাস্টমার ট্রাস্ট, ক্লিয়ার মেসেজ ইমপ্রুভ সার্ভিস অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপস। আমি কাস্টমার রিলেশনশিপের সাথে তাদেরকে যখন আমার তথ্যগুলো ক্লিয়ারলি দিব, তখন কিন্তু তার সাথে আমার একটা আস্থা এবং বিশ্বাসের গড়ে উঠবে। আচ্ছা, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এমপ্লয়িজ পারফর্ম বেটার হোয়েন দে আন্ডারস্ট্যান্ড দেয়ার টাস্ক ক্লিয়ারলি। যখন ম্যানেজার তার এমপ্লয়িকে ভালো মতন সুন্দর করে কমিউনিকেট করে বোঝায় দেয় যে তোমার কাজ এটা, এটা করতে হবে, এটা করা যাবে না, তখন কিন্তু কাজটা ঠিক মতো হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। বাট যদি সে ঠিক মতো না তার সাথে কমিউনিকেট করে, তখন তো কাজ ঠিক মতো হবে না। আচ্ছা, তারপর হচ্ছে সলভস প্রবলেম ফাস্টার, কুইক কমিউনিকেশন হেল্পস আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স ইস্যুস আর্লি। আমরা যদি অনেক সময় এমন কিছু বিষয় থাকে যখন আপনাকে দ্রুত কমিউনিকেট করতে হয়, ওই কমিউনিকেট করে আপনার ওই সমস্যাটা দ্রুত মিটাতে হয় স্প্রেড আউট হওয়ার পূর্বে। সাপোর্টস গ্রোথ অ্যান্ড ইমেজ, স্ট্রং কমিউনিকেশন বিল্ডস দ্য কোম্পানিজ রেপুটেশন, কোম্পানির রেপুটেশন বিল্ড করে এবং ফিউচার সাকসেস করে আর কি। আচ্ছা, এরপর আছেন হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, ডিসক্রাইব ইচ স্টেপ ব্রিফলি। যে এটা আমাদের আইবিবি ব্রড কোয়েশ্চন নাম্বার 3, বলছে যে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের স্টেপস গুলো কি, ব্রিফলি ডিসক্রাইব দ্য প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, অথবা ইফেক্টিভ কমিউনিকেশনের প্রসেস গুলো কি কি। সেম প্রশ্ন, ব্রড কোয়েশ্চন 6 এবং ব্রড কোয়েশ্চন 3 একই অ্যান্সার দিয়ে দেওয়া যাবে, আলাদা আলাদা উত্তর দরকার নেই। আলাদা আলাদা উত্তর পড়তে গেলে বেশি বার্ডেন হয়ে যাবে, অনেক বেশি প্রশ্ন পড়তে হবে। আচ্ছা, এখন আপনাকে বলতেছে কি এলিমেন্টস অফ ইফেক্টিভ কমিউনিকেশন বা স্টেপস অফ ইফেক্টিভ কমিউনিকেশন। তাহলে সেটার জন্য আপনার কি করা লাগবে? প্রথমে আইডিয়া জেনারেট করতে হবে। যে এক সেন্ডার প্রথমে চিন্তা করবে, আপনি তো জানেন যে কমিউনিকেশনের 3টা ধাপ: সেন্ডার, তারপর রিসিভার, ফিডব্যাক। তো প্রথমে সেন্ডার কি করবে? ফার্স্ট ক্রিয়েটস এ ক্লিয়ার আইডিয়া টু কমিউনিকেট, একটা ক্লিয়ার আইডিয়া সে জেনারেট করবে। তারপর ইনকোডিং দ্য মেসেজ, দ্য আইডিয়া ইজ চেঞ্জ ইনটু ওয়ার্ডস, সিম্বলস অর ভিজুয়ালস। সে চিন্তা করলো যে আমি এই ইনফরমেশন দিব, তখন কিন্তু ইমেইলে গিয়ে সে ওটা লিখলো, বা আপনার মেসেঞ্জারে সেই ইনফরমেশনটা লিখলো, বা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি চিন্তা করলেন যে আপনি স্যারের সাথে কমিউনিকেট করবেন। আগে কিন্তু আপনি প্রথমে আইডিয়া জেনারেট করলেন যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, স্যারের সঙ্গে তাহলে আমি কন্ট্যাক্ট করব। তারপর আসে আপনি কি বুঝতে পারছেন না সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে লিখলেন, সেটাই হচ্ছে হলো আপনার ইনকোডিং দ্য মেসেজ। তারপর আপনি একটা মাধ্যম চিন্তা করলেন, চুজিং দ্য চ্যানেল। আপনি এখন স্যারের সাথে কি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, নাকি ফোনে করবেন, হ্যাঁ, নাকি ইমেইলে আপনি করবেন। তারপর আপনি মাধ্যমটা চুজ করার পর, হোয়াটসঅ্যাপে চুজ করার পর আপনি মেসেজটা সেন্ড করে দিলেন। দ্য মেসেজ ইজ ডেলিভার্ড থ্রু দ্য চুজেন চ্যানেল। ওই চ্যানেলটা ইউজ করে আপনি মেসেজটা পাঠিয়ে দিলেন। এরপর রিসিভিং দ্য মেসেজ, দ্য রিসিভার গেটস দ্য মেসেজ অ্যান্ড পেইজ অ্যাটেনশন টু ইট। আপনি মেসেজ পাঠালেন, আমি দেখলাম, তারপর পাওয়ার পর আমি মনোযোগ দিলাম। এরপর কি বলছে? ডিকোডিং দ্য মেসেজ, দ্য রিসিভার আন্ডারস্ট্যান্ডস দ্য মিনিং অফ দ্য মেসেজ। হ্যাঁ, আপনার হচ্ছে রিসিভার কি হয় যে মেসেজটা পাওয়ার পরে আহ, যখন আমি মেসেজটা, আপনি মেসেজ দিলেন, আমি মেসেজটা দেখলাম, বুঝলাম, উপলব্ধি করলাম, সেটাই হলো ডিকোডিং দ্য মেসেজ। আমি মেসেজটা পড়ার পর আমি দেখলাম যে আপনার এই প্রবলেম, আপনি বিজনেস কমিউনিকেশনের এই জিনিসটা বুঝতেছেন না, তাহলে আমি তখন ভয়েস মেসেজ দিয়ে বা কোনো একটা লিখে আমি ফিডব্যাক দিলাম, প্রোভাইডিং দ্য ফিডব্যাক। দ্য রিসিভার রেসপন্স টু কনফার্ম দ্য মেসেজ ওয়াজ আন্ডারস্টুড, এবং ওই রিসিভার লাস্টে জানালো যে হ্যাঁ আমি এই মেসেজটা পেয়েছি, বা আমি জিনিসটা বুঝতে পেরেছি, মানে আপনাকে একটা ফিডব্যাক দিল সে সবার শেষে। এই হচ্ছে একটা ইফেক্টিভ কমিউনিকেশনের এলিমেন্টস বা স্টেপস। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, হোয়াই কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাংকস। কমিউনিকেশন ব্যাংকের জন্য কেন ইম্পর্টেন্ট? ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট ফাংশনস হোয়ার কমিউনিকেশন প্লে কি রোলস ইন ব্যাংক, বা হোয়াট ইজ দ্য কমিউনিকেশন রোল ইজ, রোল অফ কমিউনিকেশন ইজ কমার্শিয়াল ব্যাংকিং। কমিউনিকেশনের গুরুত্বটা কি কমার্শিয়াল ব্যাংকিং এর ক্ষেত্রে? হ্যাঁ, সেম প্রশ্ন, আইবিবি বড় কোয়েশ্চেন 5 এবং শর্ট কোয়েশ্চেন 3 একই প্রশ্ন দিয়ে চালাই দিতে পারবেন। আচ্ছা, কমিউনিকেশন কেন ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে কাস্টমার সার্ভিস, আপনি ক্লিয়ার কমিউনিকেশন হেল্প সলভ কাস্টমার প্রবলেমস কুইকলি।
কোনো কাস্টমার কোনো প্রবলেম নিয়ে আসলো, আপনি দ্রুত একটা শুধু আলাদা কাস্টমার সার্ভিসই ডিপার্টমেন্টে রাখছেন। টিম কোঅর্ডিনেশন, ইট ইনশিওরস অল স্টাফ ওয়ার্ক টুগেদার স্মুথলি অ্যান্ড ইফিশিয়েন্টলি। সকল টিম কি একত্রে সঠিকভাবে কাজ করতে পারবে ব্যাংকে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে। ইরোর রিডাকশন, প্রপার কমিউনিকেশন হেল্পস অ্যাভয়েড মিস্টেকস ইন ব্যাংকিং অপারেশন। আপনি জানেন যে আপনার বস জানে যে এটা করলে এরকম এরকম ভুল হইতে পারে, সে যদি আগেই কমিউনিকেট করে যে তোমার এটা এটা করা যাবে না, এইভাবে করবে আর কি কাজটা, তাহলে কি আপনার ভুলটা রিডিউস হবে না। বিল্ডিং ট্রাস্ট, অনেস্ট অ্যান্ড ক্লিয়ার মেসেজ বিল্ড ট্রাস্ট উইথ কাস্টমার্স অ্যান্ড পার্টনার্স। আস্থা বৃদ্ধি পায়। ফাস্টার আচ্ছা, কেটে ডিসিশন, কেটে আসতেছে। ফাস্টার ডিসিশন মেকিং, গুড কমিউনিকেশন অ্যালাউস কুইক অ্যান্ড ইনফর্ম ডিসিশন। গুড কমিউনিকেশনটা আপনার কি করে, কুইক এবং ইনফর্ম ডিসিশন দেয়। তারপর রেগুলেটরি কমপ্লায়েন্স হেল্পস ফলো রুলস বাই শেয়ারিং অ্যাকুরেট ইনফরমেশন ইন টাইম। ক্রাইসিস ম্যানেজমেন্টটা কি হয়, যে ক্রাইসিস ম্যানেজমেন্টে ইফেক্টিভ কমিউনিকেশন হেল্পস হ্যান্ডেল ইমার্জেন্সিস উইথ কাম অ্যান্ড ক্লিয়ারিটি। আমরা যদি কার্যকর একটা কমিউনিকেশন করি, তাহলে আমরা কি করতে পারি যে অনেক সময় আহ, উম, আমরা ওই সিচুয়েশনটা তখন হ্যান্ডেল করতে পারি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারি দ্রুত আমরা রেসপন্ড করে। স্যার, একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। আপনি আপনি এই যে মানে পয়েন্টগুলো জি জি বলেন, শুনতে পাচ্ছি। মানে স্যার, আমি বলতেছি যে আপনি যে পয়েন্টগুলো বলতেছেন না, এই যে ফাস্টার ডিসিশন মেকিং, রেগুলেটরি কমপ্লায়েন্স, এই পয়েন্টগুলো, এগুলো কি আইবিবি বইয়ের কিনা বা আপনি নিজে তৈরি করছেন কিনা, এটা একটু জানার দরকার ছিল। আচ্ছা, এটা কেউ প্রশ্ন আপনার ওই দেখতে গেলে আমরাও যখন ফলো করি, আপনি কোন বই ফলো করছেন বা না করছেন, আমরা তো ওইটা মাথায় রাখবো না যে আইবিবি যদি দেওয়া থাকে এই পয়েন্ট আমাকে এই পয়েন্টই দেখতে হবে। ওটাও কোনো বিষয় না। আমি মেইনলি মাথায় রাখছি যে আপনার জন্য মানে অনেকগুলো বই টই ঘেটে মানে যে পয়েন্টগুলো ইজি হবে সেই পয়েন্টগুলো নিয়ে আসার চেষ্টা করছি। মূল থিমটা ঠিক থাকলেই হবে, বাট এরকম মানে এটা অঙ্কের মতন ব্যাপার না যে আইবিবি টেক্সট বই পয়েন্ট দেওয়া আছে মানে আমাকে ওই পয়েন্ট লিখতে হবে। আইবিবি টেক্সট বইটা ফলো করতে গেলে বিজনেস কমিউনিকেশন আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে। ডাউনলোড করে নিয়ে দেখেন, মানে প্রতিটা চ্যাপ্টার মানে এটার সাথে আপনি ফার্স্ট চ্যাপ্টারটা মিলাই দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন বললাম। ওখানে তো অনেক আচ্ছা, আপনার আচ্ছা। ওই ওই বইটা লিখছে ওরা হলো হাই লেভেল থট চিন্তা করে, বা যখন একটা বই লেখা হয় তখন অনেক ল্যাঙ্গুয়েজ মারপেস করে অনেক সুন্দর ল্যাঙ্গুয়েজ লেখা হয়। তো আপনি তো স্বাভাবিকভাবে তো একটু। তার মানে স্যার মানে বিষয়টা এরকম যে আপনি যে পয়েন্টগুলো দিছেন, হ্যাঁ এগুলো তো আমরা মনে রাখার চেষ্টাই করলাম। তাছাড়া এরকম সামঞ্জস্যপূর্ণ আরো যে একটা পয়েন্ট যদি আমরা এর সাথে দিই, আপনার দুইটা পয়েন্ট আমি ভুলে গেলাম, কিন্তু আমি দুইটা পয়েন্ট সামঞ্জস্যপূর্ণ দিলাম, তাহলে তো মানে ওইটা রাইট হবে, তাই না? না না, রাইট তো অবশ্যই হবে। আপনি যদি আরো দুই তিনটা পয়েন্ট অ্যাড করতে পারেন পরীক্ষার হলে, বা ভুলে গেছেন আপনি দুইটা অ্যাড করতেছেন আপনার মতন করে, এগুলো তার বেদ বাক্য না। জি, আপনি আরো অ্যাড করতে পারবেন। আপনার যদি জি, জি। আপনার যদি মানে কনফিডেন্স থাকে বা একটু করে ফেললেন তখন অ্যাড করবেন। তাছাড়া আপনি যদি মোটামুটি মুখস্থ মানে এগুলো লাইন তো কিছু কিছু মুখস্থ করেই যাবে পারবেন, আপনার কয়েকটা যদি কমন পড়ে যায় আপনার ওই কমনের মধ্যে আপনি এগুলো সেন্টেন্স একদম একটু হুবহু লিখতে পারতেছেন, তখন আর এক্সট্রা আপনার বাড়ানোর বা এত সময়ও পাবেন না এত বড় লেংদি প্রশ্ন এখন। বুঝতে পারছেন? না, জি, বুঝতে পারছি। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি দেখা গেছে যে এই কমিউনিকেশনে গুরুত্ব এখানে 10টা পয়েন্ট দিচ্ছেন, আমার মনে আছে 7টা, আর সাতটা 3টা দিলেই মনে হবে, নাই। না তো সমস্যা তখন নেই। আমি সামঞ্জস্যপূর্ণ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ওইটাই আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা আসি যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপাল গুলো কি কি? হ্যাঁ, তো বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপাল গুলো হলো প্রথমেই হচ্ছে যে একটা কমিউনিকেশন হতে গেলে প্রথমে ক্লারিটি থাকতে হবে। ক্লারিটি বলতে দ্য মেসেজ শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড উইদাউট কনফিউশন। মেসেজটা যেন আপনি এমন একটা মেসেজ দিবেন সেটা যেন সবাই বুঝতে পারে এবং কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। আমরা এমন মেসেজ ক্রিয়েট করি যে অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে, বাট ওই মেসেজটা পাঠানোর আগে আপনি চিন্তা করবেন যে মেসেজটা অবশ্যই যেন ক্লিয়ার হয় সবার কাছে। আচ্ছা, এরপর বলতেছে যে কনসাইসনেস, সংক্ষিপ্ততা থাকতে হবে। ইউজ অনলি নেসেসারি ওয়ার্ডস টু কিপ দ্য মেসেজ শর্ট অ্যান্ড ডিরেক্ট। বলছে যেই ওয়ার্ডটা দরকার সেটাই রাখেন এবং মেসেজটা শর্ট রাখেন এবং ডিরেক্ট দেন। কমপ্লিটনেস, সম্পূর্ণতা, প্রোভাইড অল ইম্পর্টেন্ট ইনফরমেশন নিডেড বাই দ্য রিসিভার। রিসিভারের যেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দরকার পড়বে সেই ইনফরমেশনগুলো দেন আপনি। কারেক্টনেস, শুদ্ধতা, মেক শিওর গ্রামার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আর অ্যাকুরেট। আপনি নিশ্চিত করবেন যে গ্রামার
এবং ফ্যাক্টস এবং ফিগার সবগুলো আপনার অ্যাকুরেট আছে। আচ্ছা, এরপর আপনি কার্টেসি ইউজ পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ইন অল কমিউনিকেশন রাখবেন। আপনি পোলাইটলি কথা বলবেন মেসেজের মধ্যে। কনসিস্টেন্সি, কিপ দ্য মেসেজ স্টাইল অ্যান্ড টোন দ্য সেম থ্রু আউট, মানে আপনি যেই স্টাইলে মেসেজটা দিচ্ছেন একটা আরেকটার সাথে প্রাসঙ্গিকতা রাখবেন, এমন না যে একটার সাথে আরেকটা অপ্রাসঙ্গিক বিষয় ঢুকাই ফেলবেন। ফিডব্যাক, অলওয়েজ ইনকারেজ রেসপন্স টু নো দ্য মেসেজ ওয়াজ আন্ডারস্ট্যান্ড। লাস্টে আপনি এমন একটা ইনফরমেশন দেন যে আপনারা এটা কি বুঝতে পারছেন, বা এমনভাবে একটা লাস্টে প্রশ্ন দিয়ে দেন যে ওইখান থেকে যেন আপনি একটা ফিডব্যাক পান যে তারা প্রশ্নটা বুঝতে, আপনার মেসেজটা বুঝতে পারছে কিনা। এই ছিল প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন। তারপর আমরা যদি বলি যে ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস ইফেক্টিভ কমিউনিকেশন, কমিউনিকেশনকে প্রভাবিত করে এমন ফ্যাক্টরগুলো কি কি। তো আপনার ল্যাঙ্গুয়েজ একটা প্রভাবিত করে। আপনি যদি ধরে নেন কমিউনিকেশন করতে গেছেন কিন্তু আপনি ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করতেছেন, হ্যাঁ, তাহলে এই ডিফিকাল্ট বা আনক্লিয়ার ওয়ার্ডস যদি ইউজ করেন তখন এটা ক্রিয়েট কি করে, কনফিউশন ক্রিয়েট করে। আপনি কঠিন কঠিন শব্দ ইউজ করতেছেন। কালচারাল ডিফারেন্সেস, যে ডিফারেন্ট ভ্যালুস অর কাস্টমস মে এফেক্ট হাউ মেসেজেস আর আর শেয়ার্ড। যদি এক কালচারের সাথে আরেক কালচার থাকে তখন আপনি জানেন যে আপনার কালচারে এটা ঠিক, আরেক কালচারে কিন্তু সেটা অন্যভাবে নেই। সো এই কালচারাল ডিফারেন্সের কারণেও কিন্তু ইফেক্ট পড়ে কমিউনিকেশনে। ইমোশন, অ্যাঙ্গার, স্ট্রেস অর ফেয়ার ক্যান ব্লক ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। আপনি কি বলে এমন সময় মানে রাগান্বিত ভাবে মেসেজটা দিচ্ছেন তখন কিন্তু আপনার এটা কমিউনিকেশনকে ইফেক্ট পড়বে। বা আপনি জানেন যে ওই দিকে যে পার্সনটা আছে এখন স্ট্রেসে আছে, রাগান্বিত অবস্থায় আছে, তখন কিন্তু আপনার স্ট্রেসে থাকলে আপনি যে আন্ডারস্ট্যান্ডিংটার মানে মেসেজটা যে কারণে দিয়েছেন সেই মেসেজটা কিন্তু তখন আর ওই কারণে থাকবে না। ফিজিক্যাল ব্যারিয়ার্স, যে কোনো কারণে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, যদি আমার ইন্টারনেট ব্যাড থাকে বা নয়েজ থাকে, আমি যদি আনমিউট না করি, তাহলে তখন সবাই যে যার মতন কথা বললো, তখন কি হয়ে যেতে পারে, আমার কমিউনিকেশন ব্যারিয়ার হইতে পারে। আচ্ছা, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, টু মেনি লেভেলস ইন এ কোম্পানি মে ডিলে কমিউনিকেশন। দেখা যাচ্ছে যে একটা আহ, মানে এত বেশি স্তর রাখছে, তো এই স্তর রাখার কারণে কি হয় যে আপনার একটা ইনফরমেশন যাইতে অনেক সময় লেগে যাচ্ছে আর কি। অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, এ রুড অর কেয়ারলেস টোন ক্যান ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন মেসেজ দিচ্ছেন তখন রুডলি আপনি মেসেজটা মানে করতেছেন, কমিউনিকেট করার চেষ্টা করছেন, তখন তো সেটা ফ্যাক্টর ইফেক্ট ফেলবেই। ল্যাক অফ ফিডব্যাক, উইদাউট রেসপন্স ইটস হার্ড টু নো ইফ দ্য মেসেজ ওয়াজ আন্ডারস্ট্যান্ড। আপনি মানে এমন কোনো কিছু রাখেন নাই যে অপর দিকের আপনি ফিডব্যাক বুঝতে পারছেন না, তাহলে তারা মেসেজটা বুঝতে পারলো কিনা। তাহলে তো এই যদি ফিডব্যাক না আসে তাহলে কমিউনিকেশনটা ইফেক্ট প্রভাবিত করতে পারে। মানে কমিউনিকেশনটা কোন কোন কারণে ব্যাহত হয়, এটি ইফেক্ট মানে এটি। আচ্ছা, ডিসক্রাইব সাম অফ দ্য ওয়েজ কমিউনিকেশন ক্যান বিকাম আনএথিক্যাল। কিছু কিছু ওয়ে বলেন যেভাবে আপনার কমিউনিকেশনটা আনএথিক্যাল হইতে পারে। আচ্ছা, আইবিবি বোর্ড কোশ্চেন 7, এই যে দেখেন হুবহু আইবিবি টেক্সট বইয়ের নাম্বার মানে কমন আসে, সো আমরা আইবিবি টেক্সট বইয়ের নাম্বারগুলো এটা দিয়ে দিয়েছি, এটা পাবেন না কোনো বই আর। আচ্ছা, আনইথিক্যাল কমিউনিকেশন, কমন পিটফলস অ্যান্ড প্র্যাকটিসেস, হ্যাঁ, আম, এটা কি ছিল। আচ্ছা, বলছে যে কিভাবে একটা কমিউনিকেশন ইথিক্যালি থাকে না, আনইথিক্যাল হয়ে যায়। তাহলে একটা কমিউনিকেশন আপনি যখন মিথ্যা কথা বলবেন, ফলস অর মিসলিডিং ইনফরমেশন দিবেন, আপনি বলতেছেন যে 5 সেট কমন, মিথ্যা কথা বলতেছেন আপনি, হ্যাঁ, যে মাত্র 10টা পড়ো, টাইম স্মার্ট যেভাবে চালায়, তাহলে এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটা কি কমিউনিকেশন আনইথিক্যাল হয়ে যাচ্ছে। তারপর আপনি হাইডিং ইনফরমেশন, নট শেয়ারিং ইম্পর্টেন্ট ফ্যাক্টস দ্যাট আদার্স শুড নো। আপনি ইম্পর্টেন্ট ফ্যাক্ট জানাচ্ছেন না, আপনি বই লিখতে পারেন নাই, অন্য বই চালাই দিয়ে বলতেছেন যে এটা দিয়ে হবে, যারা বাংলা ভার্সনে লিখবে তার জন্য টাফ হয়ে যাবে। তাহলে এটা একটা ইনফরমেশন আনইথিক্যাল হয়ে যাচ্ছে, যেটা ব্যাংকিং ডিপ্লোমা সাক্ষাৎ করতেছে অ্যাকাউন্টিং নিয়ে। ইউজিং অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, স্পিকিং ইন এ রুড অর ডিসরেসপেক্টফুল ওয়ে, রুড ওয়েতে যখন কথা বলতেছেন। স্প্রেডিং রিউমার্স, গুজব ছড়াচ্ছেন। শেয়ারিং আনকনফার্মড অর হার্মফুল নিউজ অ্যাবাউট আদার্স। তাহলে এইভাবে কমিউনিকেশনটা আনইথিক্যাল হইতে পারে, যে আপনি একটা মিথ্যা কথা ছড়াচ্ছেন, তথ্য ছড়াচ্ছেন। আচ্ছা, ম্যানিপুলেশন, ইউজিং ওয়ার্ডস টু কন্ট্রোল অর ট্রিক সামওয়ান ফর পার্সোনাল গেইন, হ্যাঁ। তারপর ব্রিচ অফ প্রাইভেসি, শেয়ারিং সামওয়ানস পার্সোনাল অর কনফিডেন্সিয়াল ইনফরমেশন উইদাউট পারমিশন, তার পারমিশন ছাড়াই আপনি কি বলে কনফিডেন্সিয়াল ইনফরমেশন ছাড়তেছেন, তাহলে এটা আনএথিক্যাল কমিউনিকেশন। ডিসক্রিমিনেশন, ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ট্রিটস পিপুল আনফেয়ারলি
বেসড অন জেন্ডার, রেস অর রিলিজন। আপনি আপনার অর্গানাইজেশনে মেয়েকে মানে জেন্ডার বেসড আপনি আচরণ করতেছেন বা রিলিজন বেসড আচরণ করতেছেন, আপনি আপনার যেই দেশে বেশি রিলিজন আছে তাকে বেশি আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সো এগুলো তো আপনার কম্বিনেশনকে আনএথিক্যাল করবে। আচ্ছা, হাউ ক্যান ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন, এই যে এবারে এটা প্রশ্ন আসছে, হ্যাঁ, দেখলেন হবুও কিন্তু দিয়ে দিছে যে ইথিক্যাল কমিউনিকেশন কিভাবে আপনি এনশিওর করবেন, হোয়াই ইট ইজ সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশন, কেন এটা অর্গানাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। ইথিক্যাল কমিউনিকেশন কিভাবে ইনিশিয়েট করবেন, প্রথমে আপনি হচ্ছে হলো অনেস্টি রাখবেন, হ্যাঁ। তারপর আহ, আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি সততা রাখবেন, রেসপেক্ট রাখবেন, ট্রিট আদার্স উইথ ডিগনিটি, মানে অন্যের সাথে আপনি সম্মানের সাথে কথা বলবেন, এবং কনসিডার দিয়ার পার্সপেক্টিভস, ট্রান্সপারেন্সি, যেটা আপনি পারেন সেটাই বলবেন, মিথ্যা কথা বলবেন না, শেয়ার ইনফরমেশন ওপেনলি অ্যান্ড অ্যাভয়েড হিডেন এজেন্ডাস, হ্যাঁ। তারপর আপনি ইন্টিগ্রিটি, আপহোল্ড মোরাল অ্যান্ড প্রফেশনাল প্রিন্সিপালস ইন কমিউনিকেশন, সত্যি কথা বলবেন, কনফিডেন্সিয়ালিটি, সেফগার্ড সেন্সিটিভ ইনফরমেশন অ্যান্ড রেসপেক্ট প্রাইভেসি। আচ্ছা, আর ইথিক্যাল কমিউনিকেশনের মানে নিশ্চিত করার জন্য পদক্ষেপগুলো আরো কি কি হতে পারে, আপনি মনোযোগ সহকারে শুনবেন, বি এমপ্যাথেটিক, মানে অপরের প্রতি সহানুভূতি হবেন, নেগেটিভ টোন ইউজ করবেন না, ডোন্ট ইন্টারাপ্ট আদার্স, অন্যকে ইন্টারাপ্ট করবেন না, তাকে কথা বলার সুযোগ দিবেন, একসেপ্ট রেসপন্সিবিলিটিস, সিগনিফিকেন্স ফর অর্গানাইজেশন। আর ইথিক্যাল কমিউনিকেশনের ইম্পর্টেন্স গুলো কি কি, আপনি যদি ইথিক্যাল কমিউনিকেশন করেন, সঠিক কথা বলেন, তাহলে কি হবে, বিল্ড ট্রাস্ট, আপনার প্রতি ট্রাস্ট বাড়বে মানুষের, ইমপ্রুভস রেপুটেশন, আপনার ইথিক্যাল মেসেজ বিল্ড এ গুড ইমেজ ফর দ্য অর্গানাইজেশন, আপনার কোম্পানির কি বলে আহ, এই ভালো ইমেজ একটা বাড়বে, সাপোর্ট টিম ওয়ার্ক, ক্লিয়ার অ্যান্ড ফেয়ার কমিউনিকেশন এনকারেজেস কোঅপারেশন এবং স্টাফের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকতেছে না, টিম ওয়ার্ক বাড়বে, অ্যাভয়েড লিগাল প্রবলেমস, শেয়ারিং ট্রুথফুল অ্যান্ড প্রপার ইনফরমেশন প্রিভেন্টস লিগাল ইস্যুস, আপনি যদি মিথ্যা কথা দেন, মিথ্যা তথ্য দেন, অন্যদিকে যদি কেউ ক্ষতি হয়, তাহলে সে চাইলে তো আপনার বিরুদ্ধে আইনের কোনো পদক্ষেপ নিতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি যখন ইথিক্যাল কমিউনিকেশন করবেন তখন আপনার কিন্তু লিগ্যাল প্রবলেম থাকবে না। তারপর ট্রান্সপারেন্সি নিশ্চিত করবে, প্রোটেক্টস কনফিডেন্সিয়ালিটি, ইথিক্যাল কমিউনিকেশন কিপস প্রাইভেট ইনফরমেশন সেফ রাখে, রেসপন্সিবিলিটি ইনকারেজ করে। আচ্ছা, আমাদের আর দুই তিনটা প্রশ্ন, তারপরে এরপর আমরা কেস স্টাডিটা আজকের ক্লাসে সলভ করব। আচ্ছা, এক্সটার্নাল কমিউনিকেশন কাকে বলে, ইন্টারনাল কমিউনিকেশন কাকে বলে? ইন্টারনাল কমিউনিকেশন ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, ইনফরমেশনটা মানে একটা অর্গানাইজেশনের মধ্যে যখন ইনফরমেশনটা আপনার কি বলে এক্সচেঞ্জ করা হবে, এই যে ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, মেসেজ অ্যান্ড ফিডব্যাক এবং ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস উইদিন অ্যান অর্গানাইজেশন। এটা টার্গেট অডিয়েন্সকে এমপ্লয়িজ অ্যাট অল লেভেলস উইদিন দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের সকল লেভেলের মানে যেহেতু আপনি একটা অর্গানাইজেশনের মধ্যে ইন্টারনালি ইয়ে হচ্ছেন, তাহলে টার্গেট অডিয়েন্স তো আপনার অর্গানাইজেশনের এমপ্লয়ি হবে। গোল কি, আপনার ধরে নেন আপনি হেড অফিসের সাথে জুমে মিটিং করতেছেন, তাহলে কি আপনার বড় স্যার ইনফরমেশন শেয়ার করার জন্যই তো আপনার সাথে ইন্টারনাল কমিউনিকেশন করছে, বা আপডেট কি বা নতুন কোনো সার্কুলার আসলো কিনা সেটা জানানোর জন্য। চ্যানেলটা কি হতে পারে, মিটিং হতে পারে, ইমেইল হতে পারে, কোম্পানির ইন্টারনেট হতে পারে, ইন্টারনাল নিউজ লেটার হতে পারে। সো এইভাবে ইন্টারনাল কমিউনিকেশন হতে পারে। আর এক্সটার্নাল কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন, মানে অর্গানাইজেশনের সাথে বাইরের এক্সটার্নাল অডিয়েন্সের সঙ্গে যখন কথা হবে সেটাই হলো এক্সটার্নাল কমিউনিকেশন। এটা টার্গেট অডিয়েন্সকে এনিওয়ান আউটসাইড দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের যেহেতু আপনার অর্গানাইজেশন থাকতেছে এবং অর্গানাইজেশনের বাইরে একজন থাকতেছে, সো যে কেউ অর্গানাইজেশনের বাইরে হইতে পারে, ইনক্লুডিং অর্গানাইজেশনের সাথে কাস্টমারের যদি কমিউনিকেশন হয় সেটা আমরা এক্সটার্নাল কমিউনিকেশন বলতেছি। অর্গানাইজেশনের সঙ্গে ইনভেস্টর হইতে পারে, মিডিয়া হতে পারে, পার্টনার হইতে পারে, জেনারেল পাবলিক হইতে পারে। সো এগুলো বাকিটুকু একটু দেখে নেবেন, দেখলেই পারবেন, এমন কোনো ব্যাপার না। আর হোয়াট আর দ্য এলিমেন্টস অফ প্রফেশনালিজম, ডিসক্রাইব ইজ এলিমেন্ট ব্রিফলি। প্রফেশনালিজমের এলিমেন্ট গুলো কি কি, হ্যাঁ। প্রফেশনালিজমের এলিমেন্ট গুলো হলো ওয়ার্ক ইথিক থাকতে হবে, অলওয়েজ ডু ইউর বেস্ট ওয়ার্ক ইউজিং ইউর স্কিলস অ্যান্ড নেভার কম্প্রোমাইজ কোয়ালিটি। যিনি মানে আমরা বলি না যে উনি প্রফেশনালিজম, উনি মানে কখনো তার কোয়ালিটির ব্যাপারে আপোস করে না। ইন্টিগ্রিটি, কিপ ইউর প্রমিস অ্যান্ড কমপ্লিট টাস্ক অন টাইম অনেস্টলি, হ্যাঁ, আপনি আপনার প্রমিসটা রাখেন এবং সঠিক সময়ে কাজটা কমপ্লিট করেন। টিম স্পিরিট রাখেন, সাপোর্ট টিম মেম্বার্স অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ কোম্পানি গোলস।
হাম্বলনেস, শো রেসপেক্ট টু এভরিওয়ান, নম্রতা থাকবে, আপনি সিনিয়রের প্রতি রেসপেক্ট রাখবেন, পজিটিভিটি, আপনি হোপফুল থাকবেন, পজিটিভ কথাবার্তা বলবেন, ইথিক্স আপনি থাকবেন, সবসময় অনেস্ট এবং ফেয়ার ডিসিশন নেবেন আপনার ওয়ার্কে। এইগুলো হচ্ছে হলো আপনার প্রফেশনালিজমের এলিমেন্টস। হাউ ক্যান ডিস্টর্টিং ইনফরমেশন ক্রিয়েট আনএথিক্যাল কমিউনিকেশন? ডিস্টর্টিং ইনফরমেশনটা কিভাবে আনএথিক্যাল কমিউনিকেশন ক্রিয়েট করতে পারে, যেটা আপনাদের একবারে হুবহু, আপনি ওই যে এই প্রশ্ন কয়েকটা দেখেন আমাদের এই গতবারের বই থেকে বা আইবিবি টেক্সট বই থেকে, কিন্তু 6 বিপিএ তে ওই যে ফার্স্ট প্রশ্নগুলো দেখালাম সেগুলো কিন্তু চলে আসে। দেখেন, 9-10টা প্রশ্ন, 9-10টা প্রশ্ন পড়েই যদি হয়ে যায় তাহলে আপনার 20-30টা প্রশ্ন পড়ার দরকার কি? আর এখানে এই যে বিভিন্ন প্রশ্ন, যে একই প্রশ্নের অ্যান্সার করে দিয়েছি, যে এই জন্য কিন্তু আপনার ওটাই যদি আলাদা আলাদা ভাবে করতে যেতাম তাহলে এটাই আপনার 20টার উপরে প্রশ্ন হয়ে যেত, 25টা প্রশ্ন হয়ে যেত, যেটা মেটা মেন্টর করে 25টা 30টা করে প্রশ্ন এক একটা চ্যাপ্টারে। আচ্ছা, এখানে দেখেন, হাউ ক্যান ডিস্টর্টিং ইনফরমেশন ক্রিয়েট আনএথিক্যাল কমিউনিকেশন। এখন ডিস্টর্টিং ডিস্টর্টিং ইনফরমেশন বলতে কি বুঝেন? যেটা হলো বিকৃতি, মানে ইনফরমেশনের তথ্যের বিকৃতি করা হয়েছে। তাহলে তথ্যের বিকৃতি কিভাবে করতে পারে? তথ্যের বিকৃতি করলে আপনার ব্রেক ট্রাস্ট। হুম। গিভিং রং ইনফরমেশন মেক্স পিপুল লুজ ট্রাস্ট ইন ইউ অর দ্য অর্গানাইজেশন। আপনি রং ইনফরমেশন দিচ্ছেন, তাহলে এক সময় ধীরে ধীরে কিন্তু আপনার প্রতি ট্রাস্ট আর থাকবে না। ক্রিয়েটস কনফিউশন, ডিস্টর্টেড ফ্যাক্টস লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রং অ্যাকশনস। ড্যামেজ রেপুটেশন, ইট হার্মস দ্য ইমেজ অফ এ পার্সন অর কোম্পানি ইন দ্য পাবলিক আইস। আপনার কি রেপুটেশনটা ড্যামেজ হয়। আচ্ছা, লিডস টু রং ডিসিশনস, ফলস ইনফরমেশন ক্যান কজ পুর বিজনেস চয়েসেস। আপনার মিথ্যা তথ্য ফলে কি হতে পারে? আপনি ভুল ডিসিশন নিচ্ছেন। হুম। তারপর রিলেশনশিপ কিন্তু আপনার হার্ম করে ফেলে, কারণ আপনি ভুল তথ্য বিকৃতি করে দিচ্ছেন, মানে সেখানে আনএথিক্যাল কমিউনিকেশন হবে। তারপর লিগ্যাল প্রবলেমস, গিভিং ফলস ইনফরমেশন মে রেজাল্ট ইন লিগ্যাল অ্যাকশনস অর পেনাল্টিস। ফলস ইনফরমেশন দিলে আপনার এটা লিগ্যাল অ্যাকশন হইতে পারে বা পেনাল্টি হইতে পারে। সো এই ছিল আমাদের কি বলে এই চ্যাপ্টারের প্রশ্ন। আমরা এখন একটু এই চ্যাপ্টারের কেস স্টাডিটা দেখি আমাদের পিডিএফ এ যেটা আছে, এবং আমাদের ডিফারেন্সটা যেটা আছে, ডিফারেন্সটাও আমি খুব শর্ট করে, মানে যতটুকু পড়লেই হয়ে যাবে সেটুকু আপনাদের সাথে আলোচনা করছি। আর মাত্র হয়তো বা 10 মিনিট দিলে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, দেন তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিব। আচ্ছা, এই কেস স্টাডিটা আমি আপনাদের কি বলে মেইনলি আইবিপি টেক্সট বইয়ের বইয়ে বেশ কিছু কেস স্টাডি দেওয়া আছে, সেখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট কেস স্টাডি দিয়েছি। আর বাকি আরো কেস স্টাডি আমরা ওই যে মডিউল বির চ্যাপ্টারের শেষে একটা গুগল ড্রাইভ লিংক দেওয়া আছে, ওই গুগল ড্রাইভ লিংকে আপনারা ক্লিক করলে ওই কেস স্টাডিগুলো পাবেন। আর সামনে আমরা দেখি যদি আগে, তবে আমাদের বইটা আগে কমপ্লিট করেন, তারপর দেন আপনি ওগুলো করতে যাবেন। মডিউল বিটা যারা নিয়েছেন, মডিউল বির এই ক্লাসটা ফ্রি দেখতে পারবেন এই যে কিউআর কোড স্ক্যান করলে। সো এইটা আপনারা যারা হ্যান্ড নোট নিয়ে ফেলছেন তারা এই চ্যাপ্টারটা পড়ার আগে এই কিউআর কোডটা স্ক্যান করে ক্লাসটা দেখবেন। আর যারা আমাদের পেইড ক্লাসও নিছেন, পরের ক্লাসগুলোতেও এরকম কিউআর কোড দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আমি আলোচনা করার পূর্বেই আপনি কিউআর কোড দেখে আগে ভিডিও ক্লাসটা দেখে নেবেন, তারপর পড়া শুরু করবেন। কোনো কনফিউশন থাকলে আমাকে বলবেন, আর পরে তো আপনার লাইভ ক্লাসে আবার আপনি আমার সাথে রিভিশন হয়ে যাবেন। সো আমাদের ক্লাস নিলে, পেইড ক্লাস নিলে কিন্তু আপনার ডাবল রিভিশন হচ্ছে। এইটা আর বাজারের কোনো বইয়ে এরকম এত সময় নিয়ে আপনার কিউআর কোড প্রতি চ্যাপ্টারে দিবেন আর কি। সো আপনি নিজে আবার দেখতেছেন, আবার ক্লাসে আসে পড়তেছেন। সো বোনাসে বোনাস। আচ্ছা, এখন আমরা আসেন যে মডিউলের কেস স্টাডিতে আমরা পড়ি। মডিউলের কেস স্টাডিতে আমরা বলছি যে এখানে একটা বলছে যে টাইমস আর হার্ড ফর ক্রেডিট XYZ ব্যাংক, এ মাল্টিন্যাশনাল ব্যাংক দ্যাট স্পেশালাইজড ইন ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং। মানে XYZ নামে একটা ব্যাংক আছে, যে ব্যাংকটার ব্যবসা এখন খুব একটা ভালো যাচ্ছে না, যারা মেইনলি কমার্শিয়াল ব্যাংকিং, বাণিজ্যিক ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করে। সম্প্রতি দ্য ব্যাংক হ্যাজ বিন লুজিং রেভিনিউ। বর্তমানে এই ব্যাংকটা আয় কম করতেছে ডিউ টু শেয়ার অ্যামাউন্ট অফ নন পারফর্মিং লোনস। তার ঋণ খেলাপি অনেক হচ্ছে, এই কারণে তাদের ইনকাম কমে যাচ্ছে ইন ইটস ব্যালেন্স শিট। বাট সাম ইন্ডিভিজুয়াল হাই নেট ওর্থ ক্লায়েন্টস ডু রিসিভ দ্য ব্যাংকস ফিনান্সিয়াল সার্ভিসেস। বলতেছে বা কিন্তু এই যে ব্যবসা খারাপ হচ্ছে, এনপিএল লোন বাড়তেছে, তারপরেও কিছু কিছু বড় বড় ক্লায়েন্ট আছে যারা এখনো ওই ব্যাংকের ফিনান্সিয়াল সার্ভিসটা গ্রহণ করছে এবং ওই ব্যাংকের সাথে বিজনেসটা কন্টিনিউ করতেছে। ওয়ান অফ দ্য কমপ্লায়েন্ট ক্লায়েন্টস, এর মধ্যে একটা ক্লায়েন্ট আছে মিস্টার শার্প, প্রেসিডেন্ট অফ এ ফুড প্রসেসিং কোম্পানি। উনি ফুড প্রসেসিং কোম্পানির প্রেসিডেন্ট।
হ্যাজ ইনকোয়ার্ড অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ টেকিং এ লোন ফ্রম দ্য ব্যাংক। উনি চিন্তা ভাবনা করতেছে যে একটা লোন নেওয়ার জন্য ব্যাংক থেকে। দ্য প্রবলেম ইজ দ্যাট, কিন্তু সমস্যা হচ্ছে মিস্টার শার্প ইজ নোন টু ফেভার ওয়ার্কিং উইথ মেলস। সমস্যাটা হচ্ছে যে ওই মিস্টার শার্প উনি মেইনলি পুরুষ মানুষদের সাথে কাজ করতে অভ্যস্ত। অ্যান্ড ইটস সারা বার্নার্স টাইমস টু অ্যাটেম্প্ট অ্যান্ড গেট হিজ বিজনেস অ্যান্ড দ্য কমিশন। তো এখন আপনার এখানে প্রশ্নে বলছে যে ডু ইউ অ্যাজ হেড অফ কর্পোরেট ব্যাংকিং, আপনি কর্পোরেট ব্যাংকিং এর হেড হয়ে আপনার মানে ব্যাংকে XYZ ব্যাংকে সারা নামে একটা মেয়ে কাজ করে। আপনি এখন জানেন যে ওই মিস্টার শার্প আবার ছেলেদের সঙ্গে মিশতে বেশি কমফোর্ট ফিল করে। আপনি কি কর্পোরেট ব্যাংকিং এর হেড হয়ে আপনি সারাকেই পাঠাবেন, অর ডু ইউ সেন্ড এনি ওয়ান অফ ইউর মেল সেলস পিপল, অথবা আপনি কি আপনার অন্য কোনো মানে মেল মানে সেলস পিপল আছে টু গেট মিস্টার শার্পস বিজনেস, মিস্টার শার্পসের সাথে সাক্ষাৎ করতে, গিভিং সারা এ শট অ্যাট দ্য নেক্সট পটেনশিয়াল ক্লায়েন্ট, এবং সারাকে বরং শার্পের কাছে না পাঠায় অন্য কারো কাছে পাঠাবেন না, এটা আপনাকে বলতেছে। হাউ ডু ইউ সলভ দিস কমিউনিকেশন, আপনি এই কমিউনিকেশনটা কিভাবে সলভ করবেন, অ্যান্ড ইথিক্স প্রবলেমস, তখন আপনি আপনার মতন করে ব্যাখ্যা দিতে পারবেন। বাট আমরা এখানে দিচ্ছি যে আই শুড সেন্ড সারা বার্নস টু মিট মিস্টার শার্প, আমি সারাকেই পাঠাবো মিস্টার শার্পের কাছে। কারণটা কি? গিভিং দ্য প্রজেক্ট টু সারা শো ফেয়ারনেস অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস, আমি যদি সারাকে দেই তাহলে আমি এখানে ওই যে আমি ইথিক্যাল আনইথিক্যাল কমিউনিকেশন পড়লাম, তাহলে কিন্তু আমি এখানে ফেয়ারনেস দিচ্ছি এবং ইকুয়াল অপরচুনিটি করছি। সিলেক্টিং এ মেল সেলস পারসন, একজন মেল সেলস পারসনকে সিলেক্ট করা অনলি বিকজ দ্য ক্লায়েন্ট পেপারস মেলস ইজ ডিসক্রাইমিনেশন, মানে আমার ক্লায়েন্ট ছেলেদের পছন্দ করে বলে আমি যদি এটা সিলেক্ট করি এটা তাহলে বৈষম্যর ব্যাপার হয়ে দাঁড়াবে। দ্য ব্যাংক মাস্ট ফলো ইথিক্যাল প্রিন্সিপালস, ব্যাংক অবশ্যই ইথিক্যাল প্রিন্সিপালস ফলো করবে এবং এন্ট্রি বায়াস পলিসিস, এবং কোনো বৈষম্য রাখবে না। সেন্ডিং সারাকে পাঠানো অলসো সাপোর্ট ডাইভার্সিটি, আমরা ডাইভার্সিটিকে সাপোর্ট করতেছি, এবং উমেন্স পার্টিসিপেশন ইন ব্যাংকিং, ব্যাংকে উমেন্স পার্টিসিপেশনটাকে আমরা ইনকারেজ করতেছি। মেনটেনিং ইথিক্স প্রোটেক্টস দ্য ব্যাংকস রেপুটেশন, আমরা যদি ইথিক্স মানে রক্ষা করি তাহলে কিন্তু এটা আমাদের ব্যাংকের রেপুটেশনটা প্রোটেক্ট করবে ইভেন ডিউরিং ডিফিকাল্ট বিজনেস পিরিয়ডস। কারণ এটা যদি কোনোভাবে মিডিয়াতে জেনে যায় যে তারা এরকমভাবে ডিসক্রিমিনেশন করে, তখন এটা আমার লং টার্মে কিন্তু আমার ব্যাংকের জন্য গুডউইল খারাপ ক্রিয়েট করবে। আচ্ছা, তারপর বলছে হাউ ডু ইউ সলভ দিস কমিউনিকেশন অ্যান্ড ইথিক্স প্রবলেম, মিট মিস্টার শার্প, আমি শার্পের সঙ্গে যোগাযোগ করব এবং ক্লিয়ারলি কমিউনিকেট করব দ্যাট দ্য ব্যাংক ভ্যালুস প্রফেশনালিজম, ব্যাংক প্রফেশনালিজম ভ্যালুকে সাপোর্ট করে, নট জেন্ডার প্রেফারেন্স। এক্সপ্লেইন দ্যাট সারা ইজ ফুলি কোয়ালিফাইড, আমি শার্কের কাছে বলবো যে সারাও কোয়ালিফাইড এবং আপনার লোন যেটা আপনি চাচ্ছেন সে সব কিছু এগুলো হ্যান্ডেল করতে পারবে, দেখতে পারবে। রিইস্যুর হিম, তাকে নিশ্চিত করব যে দ্যাট দ্য ব্যাংক প্রোভাইডস ইকুয়াল ট্রিটমেন্টস টু অল ক্লায়েন্টস, যে ব্যাংক সকল ক্লায়েন্টের সাথে সমান ট্রিটমেন্ট করে। মেনটেন এ পোলাইট রেসপেক্টফুল টোন টু অ্যাভয়েড কনফ্লিক্ট, আমি তার সঙ্গে কমিউনিকেশন করতে যাব কিন্তু তাই বলে আবার ফের উদ্ধত আচরণ করব না, আমি পোলাইটলি রেসপেক্টফুলি থাকবো। প্রোভাইড সারা উইথ সাপোর্ট, সারাকে আমি সাপোর্ট দিয়ে পাঠাবো, অ্যান্ড ট্রেনিং টু ম্যানেজ দ্য নেগোসিয়েশন কনফিডেন্টলি, এবং দরকার হলে ওই নেগোসিয়েশনটা সে যেন আত্মবিশ্বাসের সাথে করতে পারে এর জন্য আমি ট্রেনিং দিব তাকে। ডকুমেন্ট দ্য কমিউনিকেশন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড কমপ্লায়েন্স, এবং আমি ট্রান্সপারেন্সি এবং কমপ্লায়েন্সের জন্য কমিউনিকেশনটা অবশ্যই ডকুমেন্ট করে রাখবো। পার্ট ডিতে আমরা ডিফারেন্স দিয়েছি এক্সটার্নাল কমিউনিকেশন ভার্সেস ইন্টারনাল কমিউনিকেশন, এটা আমরা পার্টের 8 নম্বর প্রশ্নে অলরেডি পড়ে আসলাম। 2 নম্বরে যদি কখনো আসে ইথিক্যাল কমিউনিকেশন ভার্সেস আনইথিক্যাল কমিউনিকেশন, তাহলে আমরা লিখবো যে ইথিক্যাল কমিউনিকেশনের গিভস ট্রু অ্যান্ড কারেক্ট ইনফরমেশন দেয় এটা, আর আনইথিক্যাল কমিউনিকেশন কি দেয়, ফলস অর মিসলিডিং ইনফরমেশন দেয়। ইথিক্যাল কমিউনিকেশন কি করে, এইমস টু হেল্প এবং ট্রাস্ট বিল্ড করে এবং সহায়তা করে। আর আনইথিক্যাল কমিউনিকেশন কি করে, এইমস ফর পার্সোনাল গেইন অর টু চিট আদার্স, পার্সোনাল গেইনের জন্য দেখা যাচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা উইথ স্বাক্ষর ভাবতেছে যে অন্য কারো কাছ থেকে অ্যাকাউন্টিং বই কিনবে, কিনলে তো পরে তখন ওই কাস্টমার যদি চলে যায় তাহলে সে কি করতেছে, পার্সোনাল গেইনের জন্য এই কাজ করতেছে। আচ্ছা, তারপর কমিউনিকেশন ভার্সেস বিজনেস কমিউনিকেশন, এটা আমরা পড়ার জন্য আমরা পার্টের 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দেখলে আমরা কমিউনিকেশন ভার্সেস বিজনেস কমিউনিকেশন পারবো। ফিডব্যাক ইন ফিডব্যাক ইন কমিউনিকেশন ভার্সাস ইথিক্স ইন কমিউনিকেশন, ফিডব্যাক ইন কমিউনিকেশন বলতে আমরা কি রেসপন্স ফ্রম রিসিভার টু সেন্ডার, মানে রিসিভার যখন সেন্ডারকে একটা কোনো রেসপন্স দিচ্ছে সেটাই তো আমরা জানি যে ফিডব্যাক ইন কমিউনিকেশন। আর ইথিক্স ইন কমিউনিকেশনটা কি আমরা জানি, মোরাল রুলস টু গাইড কমিউনিকেশন, কমিউনিকেশনের মোরাল রুলস গুলো কি,
তারপর হেল্পস ইমপ্রুভ অর ক্লারিফাই দ্য মেসেজ, যখন ফিডব্যাক দেয় তখন আহ, এটা কি আমরা মেসেজটা সে বুঝতে পারছে এটা নিশ্চিত করে। আর কমিউনিকেশনের ইথিক্স ইন কমিউনিকেশন যেটা হেল্পস ইনশিওর অনেস্টি অ্যান্ড ফেয়ারনেস, নিশ্চিত করে সততা এবং ফেয়ারনেস। আর ইনকোডিং ভার্সেস ডিকোডিং যেটা 6 BPA তে আসছিল, ইনকোডিংটা হচ্ছে আমি যখন ইনকোড করতেছি আপনাকে যখন মেসেজ পাঠাবো তখন আমার আইডিয়াটা আমি চিন্তা করে আমি যখন হোয়াটসঅ্যাপে লিখতেছি যে এটা এটা পাঠাবো আমি, তখন আমার কনভার্টিং আইডিয়াস ইনটু মেসেজ। আর ডিকোডিং হচ্ছে কনভার্টস মেসেজ ইনটু মিনিং, আপনি যখন ইনফরমেশনটা দিয়ে দিয়েছেন তারপর আমি পড়ে আমি বুঝতেছি ও আচ্ছা এটা বলছে, সেটা হলো ডিকোডিং। আর ইনকোডিংটা সবসময় সেন্ডার ইনকোড করে, আর ডিকোডিং হলো অপর দিকে রিসিভার যে সে ডিকোড করে। এরপরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে শর্ট কোয়েশ্চেন দিয়েছি, এই শর্ট কোয়েশ্চেনগুলো আমরা ব্রড কোয়েশ্চেন যেখানে আলোচনা করছি ওগুলো পড়লেই অটোমেটিকলি হয়ে যায়। সো আলাদাভাবে এটা আমি ব্যাখ্যা করলাম না। এই ছিল আজকে আমাদের ফার্স্ট ক্লাস। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে তারা এখন প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে মিউট করার সুযোগ দিব। আর এছাড়াও কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিবেন। এছাড়াও কোনো যদি কারো কোনো বিষয় নিয়ে জানার থাকে বা আপনারা পেইড ক্লাস যদি নিতে চান, যে আমি নিজে নিজে এত কষ্ট করতে চাই না, স্যার একটা গাইড দিবে, আমাকে প্রিপেয়ার করবে, আমাকে সব জিনিস দিবে, আমি জাস্ট পড়বো, আমার নিজে নিজে এত সময় নাই ভাই এত ঘাটাঘাটি করেন, তারা আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে পারে অথবা হ্যান্ড নোটগুলো নিতে পারেন। যারা অল্প পড়ে পরিশ্রমে সহজে পাশ করতে চান তারা আমাদেরগুলো নিতে চান, আর যারা বেশি পড়তে চান তারা আমাদের কাছে নাও থাকতে পারেন। কারণ আমরা জাস্ট 5টা ইনশিওর করি কম পড়ে কিভাবে মানে আপনার এই সময়ের মধ্যে সব সাবজেক্ট কভার করা যায়, এটা আমি সবসময় টার্গেট রাখি। আমার টার্গেট এটা না যে আপনাকে কি বলে জ্ঞানী বিশারদ করা, বাট আপনি ক্লাসগুলো করলে অবশ্যই কিছু কিছু আইডিয়া পাবেন। আমি মেসেজে দিয়ে দিয়েছি 01753551557 নাম্বারে মেসেজ করলে কেউ হ্যান্ড নোট বা ভিডিও ক্লাস নিতে চাইলে পরের ক্লাসগুলোতে পার্টিসিপেট যারা করতে চান তারা জয়েন করতে পারবেন। আচ্ছা, এখন আমি ক্লাসটা থেকে বিদায় নিব। আপনাদের লাস্ট কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 4 থেকে 5টা প্রশ্ন নিব, 10টা 10-এর মধ্যে আমরা কমপ্লিট করতে চাচ্ছি। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমরা কত স্যার মার্কের এথিক কভার করলাম আচ্ছা আজকে? আমরা কমিউনিকেশনটা আমরা আবার একটু বলেন। একজন একজন করে যাই, একজন বলবেন কেউ। জি, রাশেদ ভাই মনে হয় বলছেন, স্যার এথিক আপনি কি বলেন? কমিউনিকেশনটা আমাকে বলেন। বিজনেস কমিউনিকেশনটা রাশেদ ভাই। না, এথিক কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা, ইথিক্যাল কমিউনিকেশন এটাকে ওই ডিফারেন্সের ওইটা থেকে দেখাবো নাকি না আমরা বড় প্রশ্ন যেটা সেখান থেকে দেখাবো? না, মূল জিনিসটা কি এটা একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা মূল জিনিসটা হচ্ছে যে আমাদের এই কমিউনিকেশনে ইথিক্সটা ঠিক রাখা। আপনি যখন কমিউনিকেশন করবেন তখন এই কমিউনিকেশনে যেন আপনি মিথ্যা তথ্য না দেন, এই কমিউনিকেশন যেন আপনি আচ্ছা। অতিরিক্ত তথ্য না দেন, যেটা পারবেন না সেটাও আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। এবং আপনি ইথিক্যালি যে কমিউনিকেশনটা যেটা সত্য সঠিক, এক্সাজারেট করবেন না, মিথ্যা তথ্য দিবেন না, এটাই হলো ইথিক্যাল কমিউনিকেশন। এই যে অনেস্টি রাখবেন, রেসপেক্ট রাখবেন, মানে স্বচ্ছতা রাখবেন, এটা ভাই কোনো কিছু লুকাবেন না, মানে কনফিডেন্সিয়ালিটি রাখবেন না। হ্যাঁ। অ্যাজ লাইক টাইম স্মার্টের মতো। আপনি জটিল কথা বললেন ভাই, কেন এটা এটা কেন বলতেছেন? প্রতিবারে স্যার সাতশের আমরা কমন। কত মার্কের কভার করলাম আজকে? হ্যাঁ, আর কভার করলাম। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা গতবার স্যার স্যার, গতবার যে প্রশ্নগুলো আসছে ওইগুলো কি এবার পড়তে হবে? ও, এটা আপনি একটা ভালো প্রশ্ন করছেন। আমাদের এই যেটা আইবিবিতে হয় কি, যে আইবিবিতে ওরা আবার আপনার গতবারের প্রশ্ন 1-2টা অনেক সময় দিয়ে দেয়। হ্যাঁ, অনেক চ্যাপ্টারই মানে অনেক সাবজেক্টই করে। আমরা যেটা আগে ছোটবেলাতে করতাম যে আগের প্রশ্ন বাদ দিতাম, তো বাদ দিয়ে না, মানে আমি তো বইটা ছোট করছি। আমার কথা হচ্ছে যে এই ছোট বইটা প্রতিটা সাবজেক্টই তো আপনাদের যা দিয়েছি অনেক আলহামদুলিল্লাহ মানে কমাই দিয়েছি। আজকে যেমন অ্যাকাউন্টিং এ দেখালাম যে মেটামেন্টরে 30টা প্রশ্ন ধরছে, আমরা ধরছি 15টা, প্রতিটা এরকম ভাবে মিলাই দেখেন। তো আমার কথা হচ্ছে যে আমাদেরটা আর কমায়েন না, আমরা এমনিতেই অনেক কমাই দিয়েছি, সাথে সাজেশন করেও দিছি, যেটা তো অন্য কেউই করবে না। আবার পরে লাস্টে সাজেশন চাইলে সাখাওয়াত বলে যে ভাই আমার এটাই হ্যান্ড নোটটাই সাজেশন। আবার আমি হাসি লাগে যে মেটামেন্টর বলতেছে ওটা বলে আবার শর্ট সাজেশন, এক একটাতে 40টা 50টা প্রশ্ন দিয়ে, অথচ কোনো সাজেশনই নেই। তো এখানে এই যে যেমন দেখেন ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আসছে, আপনি এখন এই কথাটা বললেন, আমি এই যে এই প্রশ্নটা দিয়ে দেখেন আপনাদের কি বলবো, এই জন্য বাদ দিয়েন না। এই যে এই প্রশ্নটা দেখেন, হাউ ক্যান ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন, 6 BPA তে আসছে, একেবারে হুবহু এই মানে প্রশ্নটা আসছে। ঘুরাই দেখেন করতে পারে? আপনার আইবিবি শর্ট কোয়েশ্চেন 6-এর এই প্রশ্নটা কিন্তু হুবহু দিয়েছে। দেখেন আমি বললাম না কিছু কিছু প্রশ্ন হুবহু আসে। আপনি এই 9টা প্রশ্ন ভাই ভালো করে পড়েন, এখান থেকে 1-2টা প্রশ্ন আপনি পরীক্ষাতে কমন পাবেন।
কিন্তু আমরা তো পড়ি, ওইরকম ভাবে পড়ি না। বস্তা বস্তা পড়ার দরকার নেই, বস্তা বস্তা পড়লে পরীক্ষাতে গিয়ে বরং বেশি ভুলে যাবেন। দেখেন এই প্রশ্নটা কত 96-99 আসছে। তারপর এই যে হাউ ক্যান ইথিক্যাল কনসিডারেশন ইনফ্লুয়েন্সেস কমিউনিকেশন প্রসেসেস ইন দ্য বিজনেস, এটা ফিফথ বিপিতে আসছে। ফিফথ বিপিতে আসছে একটু অন্যভাবে আসছে। ওই জিনিসটাই তো ফের আপনি ইথিক্যাল কমিউনিকেশনটা কিভাবে নিশ্চিত করবেন, এটা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমায় আসছে, এটা সরাসরি আসছে। আর ফিফথ বিপিএতে একটু ওই একই কথা ঘুরে বলছে, যে আপনি কিভাবে ইথিক্যাল কনসিডারেশন কমিউনিকেশন প্রসেসটাকে বিজনেসে ইফেক্ট ফেলে আর কি। তো আপনি যখন কমিউনিকেশনের স্টেপসটা জানবেন, জানার পরে আপনার এখানে বলতেছে কি, যে প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে ইথিক্যাল কমিউনিকেশনটা বিজনেস প্রসেসকে কিভাবে প্রভাবিত করে। তখন কিন্তু আপনি প্রভাবিত করে, আপনি ইথিক্যাল কমিউনিকেশনের যদি ইম্পর্টেন্সটা জানেন, তখন আপনি বলতেছেন যে আপনার কমিউনিকেশন ইথিক্স থাকলে আমার এটা এটা হবে। তাহলে এই যে গুরুত্বটাই তো অনেকটা প্রভাব, তাই না? আপনার যা গুরুত্ব সেটাই তো প্রভাব। ঠিক এইভাবে আছে। বুঝে অ্যান্সার করতে পারলে আপনি একটা প্রশ্নের অ্যান্সারই পরীক্ষার হলে আপনার কিন্তু ঘাবড়াই যাবেন না। ওই প্রশ্নের মধ্যেই আপনি এই 9টা প্রশ্ন পড়লে এই প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সার চলে আসতেছে। এটা বুঝতে হবে ভালো মতন করে, যেটা অনেকে ভিন্ন ভিন্ন প্রশ্নের অ্যান্সার করে। আপনি ওইটাই মাথা ঠান্ডা মাথায় যদি, আচ্ছা এটা তো এটা এরকম ভাবে হয়, তাহলে আমি এটা এটার অ্যান্সারটা দিতে পারবো, এরকম ভাবে দিতে পারবেন। আচ্ছা, কত মার্কস কভার করলাম আজ এই ক্লাস করে? এটা মিনিমাম 10 মার্কস তো কভার হবেই, 10-15। ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রতিটা সাবজেক্টেরই, যেমন এমএফএস যেদিন আমরা ক্লাস করছিলাম সেদিন আমরা দেখলাম না প্রায় 20 মার্কস। নতুন প্রফেশন প্যাটার্ন কিন্তু তারপরও 20 মার্কস এমএফএস এ কভার করছে। ইকোনমিক্সেও আমরা দেখলাম প্রায় 15-16 মার্কস। তো এইখানে আপনার গত বছরের প্রশ্নটাই যেমন দেখেন, যদি আপনি বললেন যেহেতু গত বছরে আপনার ফার্স্ট চ্যাপ্টার থেকে অনেক সময় 7-8 থাকবে বা 9-10 থাকবে, এরকম ভাবে বলা যাবে না। গত বছরে আপনার এই যে এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে ছিল, এটা 7 মার্কস। আর এই যে দেখেন, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন কাকে বলে? বিজনেস কমিউনিকেশন অর্গানাইজেশনের গোলকে, মানে বিজনেস কমিউনিকেশন অর্গানাইজেশন গোল অ্যাচিভ করতে সহায়তা করে। তাহলে বিজনেস কমিউনিকেশন অর্গানাইজেশন গোলকে অ্যাচিভ করতে সহায়তা করে, আপনি কি অ্যাগ্রি করেন? এক্সপ্লেইন। এটা নিয়ে যদি আপনি প্রথমে মনে করেন যে হে হে হুবহু প্রশ্ন আসেনি, তো বিজনেস কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা লিখলেই তো এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা হুবহু কমন আসলো, ফার্স্ট চ্যাপ্টার থেকে 7 মার্কস কমন আসছে। তারপরে এই যে সিতে আপনি দেখলেন 6 বিপিএ তে, হাউ ক্যান ডিস্টর্টেড ইনফরমেশন ক্যান ক্রিয়েট আনএথিক্যাল কম্বিনেশন ইন অ্যান অর্গানাইজেশন, সরাসরি দিছে। তাহলে এখানে 4 আসলো, 7-4-11। বাকি 4 এটা একটু বানাই দিছে। তো দুই একটু তো বানাই দিবে, একটু বানাই না লিখতে পারলে তো পারবেন না। এই বানাই দেওয়া মানে এটা আপনি 30টা প্রশ্ন পড়লেও এটা হবো ওই মেটামান্টর যে দিছে এটা যে আপনি পড়লেই কমন পাবেন এরকম না। যে দুই একটা প্রশ্ন দিবে ওরা মনে করবেন যে ওই প্রশ্ন আনকমন থাকবে, 20টা প্রশ্ন পড়লেও ওই কমন পাওয়া যাবে না। হাউ উইল ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন ইন ইউর স্টিমড অর্গানাইজেশন, আপনি কিভাবে ইথিক্যাল কমিউনিকেশন আপনার স্টিমড অর্গানাইজেশনে প্রয়োগ ইনশিওর কর। করবেন? তো এটা আপনি দেখেন, আমরা যে ইথিক্যাল আনইথিক্যাল পড়ে আসলাম, আপনি এটা তো এখনই বানায় লিখতে পারবেন। আপনি লিখবেন যে আমি জেন্ডার ডিসক্রিমিনেশন রাখবো না, আমি অনেস্টি রাখবো, কাউকে আমি বায়াসড করবো না। তো এরকম ভাবে 3-4টা, ওই যে যেই ভাই বললো কিছুক্ষণ আগে, 4-5টা পয়েন্ট লিখে আপনি 1-2 লাইন করে লিখতে হবে। এবং এটা আমি মনে করি আপনারা ব্যাংকে জব করতেছেন, সবাই স্মার্ট ট্যালেন্ট, ওটুকু তো লিখতে পারবেন। তাহলে স্যার এখানে ওই আমাদের শেষের দেখেন দিকের চ্যাপ্টার 7 গুলো, আর 8, 7 শেষে 7 14 একে 15 মার্কস শেষের এখানে। দিকের চ্যাপ্টার গুলো একটু ইজি হয় নাকি? ফার্স্ট চ্যাপ্টার থেকে 15 মার্কস। আর এইখানে একটা ইনকোডিং ভার্সাস ডিকোডিং 15-2-এ 17 মার্কসের ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছিল। লাস্টে যে কোশ্চেনটা বলেন, তো ইম্পর্টেন্স অফ ইথিক্যাল কমিউনিকেশন, হ্যাঁ ওগুলো ভাইয়া, লিখলে তো এখানে মনে আমার হবে। একটু কথা আছে। এই দাঁড়ান একটু, হ্যালো। রাশেদ ভাই কি বলছেন, তারপর দেন ফরিদ ভাইকে বলে নিচ্ছি। হ্যাঁ। মানে লাস্টে যে কোশ্চেনটা বললেন, ওটা তো মনে হয় যে ইম্পর্টেন্স অফ ইথিক্যাল কমিউনিকেশন, এটা লিখলে তো মানে একটা হয়ে যাওয়ার কথা। হাউ উইল ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন, হ্যাঁ ওই যে বি অনেস্ট, বি ট্রাস্ট, মানে স্টেপস অফ ইথিক্যাল কমিউনিকেশন আমরা দিছিলাম না? এটা আপনি যেমন বললেন জি যে জি আপনি আপনার কিভাবে ইথিক্যাল কমিউনিকেশন ইনশিওর করবে। তাহলে ইথিক্যাল কমিউনিকেশন জি ইনশিওর করবো আমি, আপনি এটা ভালো বললেন। এখানে আমি ওই যে যেমন দেখেন যে আপনি একটা কমিউনিকেশন কিভাবে ইথিক্যাল কমিউনিকেশন ইনশিওর করবেন, তাহলে আমি এখানে দেখেন সরাসরি প্রশ্নটা তো দেওয়া আছে, খালি কথাটা ঘুরাই বলছে ভাই। কিন্তু আমরা এই যে মানে জি জি বিজনেস কমিউনিকেশন নিয়ে ভয় পেয়ে যাই, যে আমরা প্রথমে যে হে এটা কমন পড়লো না মানে এটা আনকমন। আনকমন তো নাই, এই যে দেখেন ওটাও তো আমি বললাম, কিন্তু আসলে ওটাও আনকমন না। উম, আহ, এই যে বললো যে আপনি আপনার অর্গানাইজেশনে ইথিক্যাল কমিউনিকেশনটা কিভাবে ইনশিওর করবেন। তাহলে আমি ইনশিওর করবো, আমি এই যে স্টেপস গুলোও যদি জানি, তাহলে তো এটাও আমি বানাই লিখলেই হবে, যে অনেস্টি থাকলে আমি জি ইনশিওর করব, তারপর রেসপেক্ট থাকলে, ট্রান্সপারেন্সি থাকলে, কনফিডেন্সিয়ালিটি থাকলে।
সো প্রশ্ন হবো কমন আসবে না, কিন্তু ওই অ্যান্সার পড়ে দেখবেন যে ওই অ্যান্সারই ওই প্রশ্নের অ্যান্সার হবে। ঠিক আছে ফরিদ ভাই, বলেন এখন। না, হবো আসবে না কেন, হবো তো 3-4টা আসছেই সরাসরি, আর 2-1টা প্রশ্ন ঘুরে আসলে ওই অ্যান্সার আপনি জানলেই পারবেন। লিমন ভাই, আমার ওই যে প্রশ্নটা হচ্ছে কি যে ডিফারেন্সটা, আপনার হুম। ডিফারেন্সে ওখানে বলছে না কন্ট্রাস্ট অ্যান্ড হলো কম্পেয়ার, এই দুইটার অর্থটা কি? কম্পেয়ার মানে তো তুলনা করা, আর কন্ট্রাস্ট মানে কি বোঝাচ্ছে? কন্ট্রাস্ট মানে, আপনি সাদৃশ্য। একটু প্রশ্নটা দেখবে? কন্ট্রাস্ট মানে বই সাদৃশ্য, এটা এমন কোনো ব্যাপার না। আপনি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট মানেই ডিফারেন্স, আপনি দুইটা দিকে ডিফারেন্স লিখতে পারবেন। ওগুলো ওই আর ভাই। আপনি পার্থক্য হুম। আর আপনি পার্থক্যগুলো দিছেন, দেখলাম যে বেসিস লিখছেন, তারপর ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, এইভাবে দুইটা দুইটা করে আপনি ডিফারেন্স গুলো দিছেন। যদি আমি এইভাবে দিই যে ফর্মাল কমিউনিকেশন দিয়ে ফর্মাল কমিউনিকেশন কি সেটা ওখানে বললাম, আর ইনফর্মাল কমিউনিকেশন কি সেটা একটা বললাম, এইভাবে দিলে কি হবে কিনা? না না, কোনো সমস্যা নাই, হবে, কোনো ব্যাপার না। হবে হবে। আবার অনেক সময় আমরা টিচাররা মনে করি কি, যখন এরকম ভাবে টেবিল আকারে দিল, তখন এটা মার্কসটা অনেক সময় তার আসলে না, এগুলো ওই যে টাইম ইজ ম্যাটার, আমি একটা সেমিনার দেখলাম, এগুলো এলা ভুলভাল, মানে আসলে মানে এগুলো টিচাররা আমরা যখন খাতায় দেখি, এগুলো আমরা অত চিন্তাও করি না যে ওই এটা টেবিল আকারে দিল বলে ভুল করছে, ওই উপরে দিছে বলে আবার নিচে দিছে, এরকম কোনো কিছু করছে। কিন্তু নর্মালি আমরা ডিফারেন্সটা টেবিল আকারে দিলে দেখতে ভালো লাগে, মার্কসটা সুন্দর, মানে খাতার একটা প্যাটার্ন তো থাকে লাগে। বাট আপনি যে এই মানে এগুলো যারা মানে বাংলাদেশ ব্যাংকের যিনি দেখবেন, উনিও যথেষ্ট স্মার্ট, উনি ওই ছোট বাচ্চাদের মতন মনে করবে না যে টেবিল আকারে দিল তার মানে এটা ভুল, তারপর উপরে আমাকে লিখতে হবে নিচে লিখতে হবে, যেটা আমি না, ওই টাইম আপনার স্মার্টের টেবিল সেমিনারটা আকারে, দেখতে উনি বলছেন আর কি। আমার তো মনে হচ্ছে হ্যাঁ, স্যার, হ্যাঁ। আমার তো মনে হচ্ছে কি যে টেবিল আকারে দিলে মার্কটা মনে হয় বেশি ক্যারি করবে, কারণ আমি আপনি দিয়েছেন ওইটা, 4টা পার্থক্য। জি 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 জি, আমি যখন দুইটা দুইটা করে দিব দেখতে ভালো লাগবে, আমি তো ওই চিন্তা করেই দিয়েছি ভাই। জি জি জি, বুঝতে পারছি। তারপরে পোলাওটা হচ্ছে রবি সোম মঙ্গল আর 3 দিন গরুর আর কারো গোশত কোনো প্রশ্ন আছে, হচ্ছে নাহলে আমরা কমপ্লিট করব। স্যার আজকে শেষের যে অধ্যায়গুলো কি পড়লে আজকে যে বেশি ক্লাস দিতে ইজি হলো, হয় না? আচ্ছা, মমিন ভাই করতেছেন নাকি না কে হ্যালো, করছে? জি জি জি, আজকে যে ক্লাস দিতে হলো আমরা কি ওইটা কি ওই ফেসবুকে পেড গ্রুপে কি পেয়ে যাবো? আচ্ছা, আমি একটু মানে একজন ওয়ান বাই ওয়ান নেই। আর যারা প্রশ্ন করতেছেন না তারা হচ্ছে হলো আনমিউট করে রাখেন। আচ্ছা, মমিন ভাই, হ্যাঁ, জি বলেন। জি, আমি বলতে চাচ্ছি যে আজকে দুইটা যে ক্লাস যে করলাম, যে মানে বিজনেস কমিউনিকেশন যে ক্লাস করলাম, এটা কি আমরা ফেসবুক পেজ গ্রুপে কি পাবো, কালকে দেখতে পাবো? জি জি, ইনশাল্লাহ পাবেন, ওটা আমি দিয়ে দিবনি। আগের ক্লাসগুলো কি থাকবে নাকি না এডিশন থাকবে? না না, নতুন ক্লাসই দিব, নতুন ক্লাস দিব, সবগুলো নতুন ক্লাস। আগেরগুলো সব থাকবে না, তাই তো? আগের গুলোও থাকবে, আপনি ক্লাসগুলো দেখার জন্য ওগুলো তো সিরিয়ালে থাকবে, এটা আমি নতুন গুলো দিব, এগুলো নতুন গুলো আপনাদেরকে পরে আবার লিঙ্ক করে দিব, সাজাই দিব আর কি, ওটা টেনশন করেন না। 2-3টা ক্লাস যাক, তারপর সুন্দর করে ওই যে যেমন আমরা এবার সাজাই দিয়ে দিয়েছি আপনাদেরকে, পেড যারা নিয়েছেন, ষষ্ঠ গুলো জি। সাজানো আছে, সেরকম সপ্তমেরও সাজাই দিব। আরো 1-2টা ক্লাস যাক, মানে 1-2টা ক্লাস না হ্যাঁ, হলে তো ষষ্ঠটা কিভাবে সাজাবে। গতবার তো ফেল করছি, তো এই কারণে একটু চিন্তাটা বেশি। না, আগে থেকে পড়েন, ভালো করে পড়েন। গতবার তো ফেল করছি এটাতে, না, না, দুইটা সাবজেক্ট আচ্ছা ঠিক আছে সালাম মোহন ভাই, আলাইকুম। এখন আর কে বলতে যাচ্ছেন বলেন, নাজমুল ভাই। লিমন ভাই, জি, ভাই ওটা হচ্ছে ওই আপনার কি ইউটিউবে দেওয়ার সুযোগ আছে ভাই, এই যে রেকর্ডেড ক্লাসগুলো? ইউটিউবে আমরা একটা চ্যাপ্টার দিব, বাকি সবগুলো তো দিব না, তাহলে তো আমাদের আসলে যারা পেইড ক্লাস নিয়েছে মানে তাদের আপনার তো পেইড এটা অপশন থাকবে না ওখানে, ওই অপশনটা নাই না? না না না, ওটা ওইভাবে ঝামেলা ও, ইউটিউবে দেওয়া না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, ইমন বলছিলাম। জি, ইমন ভাই, বলেন, ভালো আছেন আপনি? স্যার আজকে ক্লাসটা ভালো লাগছে, তো এই ক্লাস থেকে আমি এটে গ্লান্সে একটা পার্থক্য বের করছি। সেটা হচ্ছে যে এখানে প্রায় 12টা প্রশ্ন আছে, মানে প্রথম অর্ধেক প্রশ্নের উত্তর দ্বিতীয় অর্ধেকে উল্টা করে দিলেই হয়ে যাচ্ছে শব্দ দিয়ে। আচ্ছা, সুরাইয়া আপুর মনে হয়, দাঁড়ান একটু, ওনার মানে আপনার প্রশ্নটা সুরাইয়া আপুকে আনমিউট করে দেই মনে হচ্ছে। আচ্ছা ইমন ভাই, করেন, কথা বলেন তো এবার, না আবার জি জি সবাই, স্যার, হ্যাঁ, আমি হ্যাঁ, বলছিলাম, হ্যাঁ, হুম, জি বলেন। স্যার আমি বলছিলাম যে আজকের ক্লাসের মধ্যে একটা জিনিস বুঝতে পারলাম যে ক্লাসটা ভালো হয়েছে, আরো সহজ করে বললে প্রথম প্রশ্নগুলো আর শেষের প্রশ্নগুলো হচ্ছে যে উল্টা করে দিলে হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ বিপরীত হ্যাঁ হ্যাঁ, শব্দ দিয়ে দিলেই। হুম 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 হুম, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ,
এটাই স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ মানে যেহেতু ইথিক্যাল কমিউনিকেশন আনএথিক্যাল কমিউনিকেশন আপনি উল্টাই দিলেই হবে, মানে উনি একটা ভালো জিনিস বলছে কিন্তু সবাই মানে সিনোনিমের জায়গায় ইন্টোনিমটা চিন্তা করবেন তাহলেই হয়ে যাবে কিন্তু অনেক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আসাদুজ্জামান ভাই, জি বলেন, ভালো স্যার আছেন? আমি আসাদুজ্জামান স্যার, জি। ভালো আছেন না? আচ্ছা আপনি মনে হয় ওই আমাদের স্যার, জগন্নাথ ইউনিভার্সিটির না? না স্যার আমি জগন্নাথ। ও আচ্ছা ঠিক আছে, বলেন, আচ্ছা বলেন। আমি জগন্নাথের। ও জগন্নাথের, হ্যাঁ আসাদ ভাই তো জগন্নাথের, হ্যাঁ। স্যার, জি আসাদ ভাই কিছু বলবেন? লেমন ভাই, ওই যে জি। আপনার ডিফারেন্স স্লাইডে যে ডিফারেন্স গুলো দেখাইলেন না, ওই স্লাইডটা একটু ডিফারেন্সটা আর একবার একটু দেখাবেন। ওখানে দেখলাম যে দুইটা করে আপনি ডিফারেন্স দিয়েছেন, একটা পারপোজ আর একটা মনে হয় ডিফিনিশন। প্রত্যেকটাতে ওই দুইটা করে পয়েন্ট দিয়েছেন। হ্যাঁ। হুম। হ্যাঁ বলেন এই যে দেখেন। এখানে হ্যাঁ হ্যাঁ। হুম। এই যে এখানে লিখছেন যে হলো প্রত্যেকটাতেই যে মিনিং পারপোজ মানে দুইটা করে দিছেন। মানে এই প্রত্যেকটা আমার যদি পাঁচটা যদি ডিফারেন্স আসে, আমি এই দুইটা করে দিলেই হবে যে ডিফিনিশন পারপোজ এভাবে দিলেই কি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার ডিফারেন্সে মানে মার্কস কত? জিনিসটা হবে আচ্ছা ডিফারেন্সে, ডিফারেন্সটা আচ্ছা আপনি ডিফারেন্সে মার্কস কত? 2 মার্ক, দশ আচ্ছা মার্ক টোটাল। আচ্ছা সেটা টোটাল 10 যাক, আপনার পাঁচটা ডিফারেন্স লিখতে হবে, আপনার একটা ডিফারেন্সের মার্কস 2 মার্কস, তো 2 মার্কসের জন্য আপনি কি পাঁচটা ডিফারেন্স দিবেন নাকি না দুইটা না, ডিফারেন্স আমি দিবেন? বুঝতে পারছি, হ্যাঁ। পরীক্ষার হলে তো এত না সময় আমি পাবেন না, আপনার কথা বুঝতে চারটা পারছি। বেশি এক্সাজারেট করলেও জি টিচাররা জি, আবার বিরক্ত হয়। না জি বুঝতে হ্যাঁ। পারছি যে আপনার মানে দুইটা করে ডিফারেন্স আমি দিলাম ঠিক আছে, কিন্তু পাঁচটা ডিফারেন্সে আমি একই পয়েন্ট দিচ্ছি যে ডিফিনিশন পারপোজ প্রত্যেকটাতেই। তাহলে এটা কি আমার জন্য কেমন হবে বিষয়টা, এই জন্য বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ওইটা ভাই দেখবেন যে এক একটা, এইটাতে হয়তো বা এরকম ভাবে পড়ছে, ওই এক একটা পরীক্ষার হলে এক এক রকম হয়ে তখন দেখাচ্ছে যে আলাদা। আর আপনি এটা মিনিং পারপাস লিখবেন কেন, তখন আপনি ওটা এদিকেরটা না লিখলেন দরকার হলে, তখন আপনি এটা ডেফিনেশন তো লিখতেই পারেন, ওইটা টিচাররা কোনো কিছু ইয়া করতে পারবে না যে আপনি এটা ডিফিনেশন এবং পারপাস লিখছেন আর কি, এই জন্য এরকম ব্যাপার না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আর আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ডেফিনেশন কি বলে, ডিফারেন্সের ক্ষেত্রে সবসময় একটা মানে প্রথম ডেফিনেশনটা সাধারণত ডেফিনেশনই হয়, বা ওইটাও আপনি ওই যে আগের উপরের পড়ে আসেন তখন ডেফিনেশন থাকলে আপনার জন্য এটা মুখস্থ করা সহজ হয়, যে একটা ডেফিনেশন পড়ছে ওর সাথে খালি আরেকটা কোনোভাবে কম কি বলে ডিফারেন্স নিয়ে এসে পারপাস এই, হ্যাঁ। পারপাস দিয়ে দিলাম। সেটাই। এখন আপনাদের তো ফাঁকি ঝাঁকি অবজেক্টিভ। বুদ্ধি, কারণ ব্যাংকে আসলে 5 দিন, এই যে কালকে আবার প্রেসার যাবে, কালকে প্রেসার গিয়ে এসে আপনি সারা রাত কমপ্লিট করে এসে মানে সন্ধ্যায় এসে আর পড়ার ইয়ে থাকে, চাকরি করে পড়াশোনা শোনা করা। আমি জি জি নিজেই জি প্রমোশনের পরীক্ষা দিছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমি কান্নাকাটি করছিলাম। জি। আপনারা কি বলবো আর কি, আমাদেরও প্রমোশনের পরীক্ষা আছে তো, সো আমাদেরও প্রমোশনের পরীক্ষা দিতে গেলে আসলে প্রফেশনাল লাইফে পড়তে খুব খারাপ লাগে, এই চিন্তা করে এখন তো। তা আপনারও লাগবে যেহেতু, স্যার কি করবেন। হ্যাঁ। স্যার, ঠিক একটা আছে। প্রশ্ন ছিল আমার। জি বলেন। আপনার নোটটাই আমি হুবহু ফলো করব, তাহলে এর সাথে কি অন্য কোনো সাপ্লিমেন্টারি কোনো বই পড়ার দরকার আছে? আমার মনে হয় না দরকার আছে, আপনি যদি একটু বানাই লিখতে পারেন মানে নিজের ওই কনফিডেন্সটা থাকে, আহ, তাহলে আর লাগবে না। আর তারপরও আপনার যদি মনে হয় যে একটাই সাবজেক্ট, এটা পড়ার পর আমি একটু আইবিবি টেক্সট বইটা এমনি রিডিং পড়বো, রিডিং পড়লে পড়তে পারেন। সবার আগে এটা ভালো মতন কনফিডেন্টলি শেষ করার পর তারপর আপনি গেলে যায়, জি স্যার, থ্যাংক তাছাড়া ইউ দরকার স্যার। নেই স্যার। আসসালাম। সাপ্লিমেন্টারি বাজারের আর কোনো বই দরকার নেই, আপনি সাপ্লিমেন্টারি হিসেবে আম, কি বলে আইবিবি টেক্সট বইটা ডাউনলোড করবেন দরকার হলে, বা আমি দেখি ওইগুলো ডাউনলোড করে আপনাদের দিবনি। তবে ওটা শেষে, আগে মূল হচ্ছে ফরজ হচ্ছে এইটা, ফরজটা কমপ্লিট করেন, করার পর ওটা কাজাটা পরে আর কি। পরে তারপর জি আপনার স্যার, যদি থ্যাংক ইউ ইচ্ছে স্যার। হয় যে ওখানে ওখানকার কেস স্টাডি আরো যেগুলো আছে সেগুলো আমরা ওই যে গুগল ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব, টেনশন করেন না। আমরা গত বছর ফ্রিতেও আমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা নতুন কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছে তাও আমরা সাপোর্ট দিয়েছি, নতুন কোয়েশ্চেন প্যাটার্নের ডিফারেন্স কেস স্টাডি শর্ট কোয়েশ্চেন দিয়ে, ওইরকম ম্যাটামেন্টর বা সাকওয়াতের মতন না যে বিক্রি করলাম আর পরে আপনাদের সাথে রিলেশনশিপ নাই। যারা ছিল তারা হয়তো বা জানে যে আমরা লাস্ট পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপগুলোতেও আমরা ফ্রিতে কত দিয়েছি, আর যারা আমাদের নিয়েছে জি জি, তাদের তা কি দিচ্ছি। জি জি, আমরা সাপোর্ট পেয়েছি, ভালো সাপোর্ট পেয়েছিলাম। দেখছেন না। পরীক্ষার আগের দিনও জি আমি বলি যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট অমুক তমুক। তো আপনারা একটু মানে এত কষ্ট করছি, যদিও অনেকেই ভালোবাসা দিয়েছেন, আমাদের অনেক মানুষকে বলতেছেন, আপনারা জাস্ট একটু আপনাদের যারা বড় ভাই বা জুনিয়র আসবে খালি একটু জাস্ট মানে আপনাদের মুখের কথা তো মানুষ অ্যাড যতই দিক, বা ওই যে অ্যাড দেখে হয়তো বা মেটামেন্টরের যে মনে করছে বাপরে বাপ এরকম অ্যাড করতেছে, 10 মিনিট স্কুলের কথা বলছে অমুক তমুক,
তো ওটাই এরকম ভাবে করছে, বাট আপনি যখন মুখে বলবেন একটা কথা তখন ওইটা অন্যরকম কাজ দেয়। তো এটা একটু রেফার করবেন ভাই, মানে এটা আমাদের অনুরোধ রইল। তবে স্যার অনুরোধ নয়, ভিতর থেকে আসবে স্যার। এই ক্লাস করে যা বুঝলাম, তো আগেও আপনার ক্লাসগুলো দেখছি, একদম ভিতর থেকে আসবে। এবং আমি বলতেছি আমার 24 জন স্টাফ, আমি ইতিমধ্যে বলেছি আপনার নাম, ইনশাল্লাহ দেখা যাক। জি দেখা যাক। তবে ভাই আমি প্রচুর ভালোবাসা পাইছি, মানে আমি এটা জানি না, মানে আমি অবাক হয়েছি, প্রচুর ভালোবাসা পাইছি প্রচুর, মানে অনেকজন মানুষ, মানে আমি আরেকটা কথা বলি যে সোনালী ব্যাংকের এক ভাই, উনি প্রায় 2-3 বছর কষ্ট করছিল, গত বছর পাস করছে, ফরিদ ভাই নামে আছে কিনা জানি না। উনি মানে মেসেজ দিয়ে আমার রেজাল্ট হওয়ার পর মানে এতগুলো মানুষ বলছে ভাই কিছু বলবেন না। তারপর অনেকে আছে মানে স্টিল নাও ফার্স্ট থেকে, মানে প্রচুর এরকম। তারপর প্রথমবারে একবারে পাস করছে আমাদের কাছ থেকে তমাল ভাই, উনি আছেন কিনা জানি না, ওনার ওয়াইফ আমাদের ইউনিভার্সিটিরই, উনি পাশ করছেন। উনি সেকেন্ড পার্টটা শুরু করে নাই, বলছে যে ভাই আপনি বই, আমরা আবার মাঝখানে আমার মা অসুস্থ হলো, মারা গেল, আমি তখন সেকেন্ড পার্টটা বের করতে পারি নাই। উনি বলতেছে যে না, আপনি না বের করলে সেকেন্ড পার্ট পড়বো না। ওনার ওয়াইফকে এবার সবাইকে ইয়ে করেছে। তো এরকম প্রচুর রেফারেন্স পাইছি। ধন্যবাদ, এইটুকু মানে মন থেকে বলতেছেন। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আর যে কোনো প্রবলেম হইলে আমার পেইড ক্লাস করেন না করেন, বই নেন না নেন, সমস্যা নেই, মেসেজ দিয়ে আমার হয়তো বা ওই আমাদের যেটা কমন গ্রুপ স্টাডি গ্রুপ 36, সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হয়তো বা সঙ্গে সঙ্গে দিতে পারবো না, ওইটা কিছু মনে করবেন না, বাট আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। ক্লাসটা শেষ করে দিচ্ছি তাহলে এখানে, হ্যাঁ। জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank স্যার, you, sir. আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্টে কেউ মেসেজ করছে, একটু মেসেজে, স্যার আমার বিসিএফএ তে অ্যাড হয়নি, আমার রিকোয়েস্ট পেন্ডিং আছে, আর এই 4টা ভিডিওগুলো কোথায় কিভাবে পাবো, হোয়াটসঅ্যাপে নাকি এফবিতে? স্যার আমি পেইড ক্লাসে ভর্তি। হ্যাঁ, আক্তারিনা আপু, আমি তো মনে হয় যে আপনার সবগুলিতেই তো হোয়াটসঅ্যাপে অ্যাড করানো আছে, আপনি একটু পার্সোনালি আরেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, তো আমি দেখি যে আপনার অ্যাড করানো আছে কিনা আর কি। আর এটা আমরা ফেসবুক গ্রুপে এবং ইউটিউবে দিব, পরের ক্লাসগুলো পেইড আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে দিব। আপনারা যারা আছেন ওইখানে আমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করব, সুন্দর করে আমরা আবার এগুলো সাজিয়ে দিব। সো এটা টেনশন নিয়েন না, সবগুলো ক্লাসই পাবেন। আহ সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে ক্লাসটা শেষ করছি। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।